গুড আফটারনুন এভরিওয়ান। আমার নাম অমিত সাহা। আমি সাইবার পুলিশ স্টেশন লালবাজার থেকে। আজকে যে টপিকটা সেটা হচ্ছে টোটাল সাইবার ক্রাইম, সাইবার অ্যাওয়ারনেস এবং সাইবার সিকিউরিটি। সাইবার জিনিসটাকে যদি আমি তিনটে ভাগে ভাগ করি, সাইবার ক্রাইম থাকবে, সেটা নিয়ে রিলেটেড অ্যাওয়ারনেস থাকবে যে আমি কীভাবে সাইবার ক্রাইমটা কী হচ্ছে জানবো এবং সেখান থেকে অ্যাওয়্যার কীভাবে থাকবো। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপার্টাইজ, যে কীভাবে আমি এখান থেকে প্রিভেনশন নিয়ে আমি ফার্দার ক্রাইমগুলো থেকে বাঁচতে পারবো। তো আমাদের সাইবার পুলিশ স্টেশন, যেটা প্রথমে সাইবার সেল ছিল, প্রথমে একটু সাইবার পুলিশ স্টেশনের ব্যাপারটাই বলি। 2010 সালে আমাদের সাইবার পুলিশ স্টেশন প্রথম ইনগ্রেট হয় এবং কলকাতা জুরিডিকশনের মধ্যে যদি কেউ থাকেন তারা সোজাসুজি সাইবার পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারবেন। এবং প্রতিটা ডিস্ট্রিক্টে, মানে আমাদের কলকাতাটাকেও 8টা জোনে ভাগ করা রয়েছে, সেই জোনগুলোতেও সাইবার সেল রয়েছে। তো সেই সেলে গিয়েও আপনারা কমপ্লেন করতে পারবেন। যারা ধরুন ভাঙড় ডিভিশন, যেমন আমরা নিউলি অ্যাড করেছি ভাঙড় ডিভিশনকে, তো ভাঙড় থেকে তো কেউ এসে আর লালবাজার সাইবার পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারবে না, তাদেরকে তাদের নিয়ারেস্ট কোনো পুলিশ স্টেশন বা সাইবার সেলে যেতে হবে। তো পুলিশ স্টেশন তো সবাই আমাদের বাড়ির কাছাকাছি, মানে আমাদের লোকাল জুরিডিকশনের মধ্যেই পাওয়া যায়, তাই তো? থানা তো সব জায়গায় রয়েছে, কিন্তু সাইবার সেল থাকে না। কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টেই সাইবার সেল করা হয়েছে, যার আন্ডারে সব সাইবার পুলিশ স্টেশন, মানে লোকাল পুলিশ স্টেশনগুলো থাকে। তো একটা ব্রিফ করি। আচ্ছা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে নিশ্চয়ই? পার্সোনাল অ্যাকাউন্ট আছে? ফেক অ্যাকাউন্ট আছে? একটাও নেই? হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, দরকার পড়ে না? আচ্ছা, ফেসবুক আমাদের কি ধরনের ডেটা রাখে জানেন? ফেসবুকে আমরা কি ধরনের ডেটা দিয়ে থাকি? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি লাগে? তার মানে ফোন নাম্বার লাগে, ইমেল আইডি লাগে, আচ্ছা নাম লাগে, একটা ছবি লাগে। এখন তো মনে হয় পিকচার না দিলে অ্যাকাউন্ট ক্রিয়েটও করা যায় না। আচ্ছা, আমরা ডেট অফ বার্থ কি দিই? সেটাও কি দরকার পড়ে? ফোন নাম্বারটাও দরকার পড়ে। দেখা যাক তাহলে ফেসবুক আমাদের কি কি ডেটা রাখে, তাই তো? স্টার্ট করে একটা ভিডিও দিয়ে। অডিও আছে তো? Want to know how much Facebook knows about you? The personal data of around 15 million users was stolen and used to influence the 2016 US presidential elections. And this could happen to pretty much anyone, even you. So here's how to find out what Facebook knows. Hit the drag down button on the right. Click on settings. You'll have a number of options on the left. Choose ads. Now this takes you to the ad preferences page. Scroll down a bit, click on your information and your categories. Now, this is the profile Facebook has created on me and is sharing with advertisers. It's quite accurate about my personal life, the kind of tech I use, and also what kind of shopping I do. On the very same page, you can also see your interests. In fact, Facebook breaks it down for you into different categories, like news and entertainment, lifestyle and culture, and many more. Facebook tells me that I'm into millennials, women's rights, cats, and apparently plus-size clothing. But some things are wrong, like nudism. I don't even know what that is. And that's not all. There's a copy of everything you've ever done on Facebook. All of your personal information and activity is archived within your Facebook profile. Just go to your general settings and you will find the link to download a copy. Then click on download archive. When I tried this, I got a notification and an email within half an hour. The file was almost 350 MB and had a record of my photos, videos, messages I've sent and received, and an endless list of ads that I've engaged with, and also posts. Remember those? It's like a big chunk of my personal life archived in a folder. That's actually much more than my mom or my best friend would ever know about me. But this is just the tip of the iceberg. It's just the data that Facebook has made available to you. Who knows how much more information they have? So as the saying goes, if you're not paying for the product, you are the product.
তো নেক্সট এটা থেকে হবে তো? তো দেখতে পেলেন ফেসবুক আমাদের কি কি ডেটা রাখে, এভরিথিং, মানে যা আমি সার্চ করছি, যা আমি খুঁজছি, সব কিছুই থাকে। আর এখন এআই হয়ে যাওয়ার পরে এমন কিছু নেই যেটা আমার ফোন আমার জানে না। মানে আমরা একটা আমার ফোনকে মিনি কম্পিউটার বলতেই পারি, তাই তো? কারণ সব কিছুই আমরা ফোন থেকে করে থাকি। একটা টেক্সট ডকুমেন্ট এডিট করা হোক, একটা ব্যাংকিং ট্রানজাকশন হোক, মেল চেক করা হোক, যার জন্য আমার ল্যাপটপ, ডেস্কটপ বা এরকম কোনো ডিভাইসের দরকার পড়ে না, ফোন থেকেই আমরা করতে পারি। আচ্ছা, ফেসবুক অ্যাক্সেস করার সময় আপনারা দেখেন কখনো পপ আপ আসলো, আইফোন আপনি 799 বা 999 পাচ্ছেন, নতুন আইফোন লঞ্চ হচ্ছে যখন, কোনো ক্লথিংস বা নতুন কোনো গার্মেন্ট সাইট যেখানে অনেক কম দামে পাচ্ছেন, ঠকেছেন কেউ? আচ্ছা আচ্ছা, এইসব ক্লিক করলে কি কোনো, আচ্ছা যখন এগুলোতে ক্লিক করেন বা দেখেন, কেউ এক্সপিরিয়েন্স যদি করে থাকেন, তাহলে তারা একটা সাইটে রিডাইরেক্ট করে আপনাকে, যেখানে হয়তো আপনাকে বলবে আপনার ফেসবুকেরই, যদি ফেসবুক থেকে হয় ফেসবুকেরই একটা লগ ইন আইডি দিতে, বা জিমেলের একটা লগ ইন আইডি দিয়ে আপনাকে রেজিস্টার করতে বলবে ওই সাইটটায়। কখনো ওই ইউআরএলটা চেক করে দেখেছেন যে সেটা সত্যিই ফেসবুকের সাইট বা জিমেলের ইমেল পেজটা কিনা? চেক করেছিলেন আপনি যখন করেছিলেন? কিভাবে ফ্রড হয়েছিলেন? ফেসবুকে এরকম মানে অ্যাড এসেছিল, তো অ্যাড দেখে আমি ওখানটায় নিচে ক্লিক করি। ক্লিক করার পরে সমস্ত দেখাচ্ছে যে অলরেডি আমাকে আগে পেমেন্ট করতে হয়েছিল। পেমেন্ট করার পরে সেটা এসেছিল, মানে ওটা হচ্ছে ফ্লিপকার্টের থ্রু দিয়েই এসেছিল। আসার পরে আমার মানে একটা সারপ্রাইজিং বক্স মতো আমি খুলেই যাচ্ছি লাস্ট অব্দি এসছে ওই যে গাড়িগুলো পরিষ্কার করেছে কাপড়। তারপরে স্যার ওটাকে নিয়ে আমি আবার ওখানটায় যে ফ্লিপকার্টের যে একটা স্টোর থাকে, যেখানটায় আসার পরে লোকেশনে আসার পরে সব ডিস্ট্রিবিউশন হয়, তো সেখানটায় গিয়ে আমি আবার কমপ্লেন করি। ওরা অনেক ছবি টবি তুলে নিয়ে যায়, টাকাটা ব্যাক করে আসে। যাক, তাহলে আপনার টাকা যাওয়ার পর লস অ্যামাউন্ট ফিরে পেয়েছিলেন। তো মোরাললেস যে কোনো সাইবার ক্রাইমের বা যে কোনো ধরনের প্রতারণা, সাইবার অফেন্স রিলেটেড টু মানি, সেটা যে রকম কষ্টেই হোক না কেন, তাদের কিন্তু আলটিমেট গোল থাকে আপনার থেকে টাকা নেওয়ার। আপনি একটা দেখলেন যে ফেসবুক কত ডেটা রাখে, এই সেটিংসগুলো কিন্তু চেঞ্জ করা যায়। কোনোদিন দেখেছেন যে কি কি সেটিংস থাকে, কি কি সার্ভিস আমাকে ফেসবুক প্রোভাইড করে, বা কি কিভাবে আমি এগুলোকে ইউজ করতে পারবো? ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া যায়, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া যায়, আমরা নিজেরাই করতে পারি। সেগুলো কি দেখেছেন কোনোদিন? অবভিয়াসলি দেখবেন, কারণ যখনই আপনি কোনো সোশ্যাল মিডিয়া সাইট অ্যাক্সেস করছেন, যখনই কোনো জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে, আপনি এখনই শুনলেন, ইফ দ্য সামথিং ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। তার মানে আপনার সব ডেটাই ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো ওয়েবসাইট আপনার ডেটা কিন্তু রাখছে এবং সেগুলোকে ইউজ করছে। নট অনলি দ্যাট, আপনি যখন একটা সিম কার্ড তুলতে যাচ্ছেন, সেই ডেটাটাও মিসইউজ হচ্ছে। কীভাবে? আপনারা কোনো ক্রেডিট কার্ড কোম্পানি থেকে কল পান, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল পান, তার ডেটাটা পায় কোথা থেকে? অবভিয়াসলি তারা সেই ডেটাটা শেয়ার করছে। কারণ যখন ফর্ম ফিল আপ করবেন, এখন তো ম্যানুয়াল ফর্ম খুব কমই হয়ে গেছে, সবই ডিজিটাল ফর্ম হয়ে গেছে। আধার আপডেট, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনি একটা সিম ইস্যু করাতে পারবেন। তো সেখানে আপনার ওই আধার ডিটেলস দিয়েই ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটা অপশান থাকে যে আপনার ফোন নাম্বারটা মার্কেটিংয়ের জন্য ইউজ করা হবে। সেটা আমরা চেক করছি না, কিন্তু বাই ডিফল্ট সেটা চেক করে দিচ্ছে কোম্পানি, এবং সেটা উইদাউট আওয়ার কনসেন্ট। ওরা দেখাচ্ছে সেটা আমার কনসেন্টেই হচ্ছে, কিন্তু হয় না। আপনারা হয়তো মেসেজেস পান যে ট্রাই থেকে +92 মানে 91 বাদ দিয়ে যদি কোনো কান্ট্রি থেকে কোড দিয়ে ফোন আসে, তাহলে আমরা সেটা ধরবো না। পান তো? ঠিক আছে। তো এরকম মেসেজেস গভর্নমেন্ট থেকেও করা হয়, অ্যাওয়ারনেস দেওয়া হয়। এখন হয়তো ফোন কল করলেই একটা জিনিস শুনতে পারবেন ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে, যে এসবিআই বা সিবিআই বা কোনো ক্রাইম ব্রাঞ্চ, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করলে সেটা সবসময় অথেন্টিক নয়। কারণ পুলিশ অথরিটি কখনোই ফোন করে আপনাকে কোনো রকমভাবে ভিক্টিমাইজ করবে না। পুলিশের যদি কোনো কিছু দরকার পড়ে, যদি আমার দরকার পড়ে কাউকে ডাকার, আমি তাকে নোটিশ পাঠাবো, তার লোকাল থানার থ্রু দিয়ে তাকে জানাবো, কিন্তু কখনোই আমরা ডাইরেক্টলি কাউকে ফোন করে, ভিডিও কল করে বলবো না। একটা ফোন নাম্বার দেখবেন এখন অনেক ক্ষেত্রেই হয়, আপনি যদি ওই দেখবেন অনেক জায়গায় সেই ছাতা করে সিম বিক্রি করছে, তাই তো? ভালো অফার পাওয়া যায় ওখান থেকে, তাই তো? 80 টাকা
তাই তো অনেক সময় দেখবেন ফ্রিতেও সিম দিচ্ছে, আপনাকে 10 জিবি ডেটা দিচ্ছে, তার জন্য কোনো চার্জেস লাগছে না। কি করতে হবে, আপনাকে শুধু আধারের জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারা বলবে একবার ফিঙ্গারপ্রিন্ট দিলেন, বলবে হয়নি, আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিল। আপনাকে হয়তো একটা সিম দিল, তার এগেনস্টে হয়তো আরো 5টা সিম জেনারেট করলো, করে সেগুলোকে মিসইউজ করলো। আপনি নিজে জানবেন যে আপনার নামে কত কটা সিম অ্যাক্টিভেট করে মার্কেটে চলছে। কখন জানতে পারবেন, যখনই আপনি ভিক্টিমাইজ হবেন বা আপনার নাম্বারটা ইউজ করে কেউ ক্রাইম করবে। আচ্ছা, লোন অ্যাপ কেউ ইউজ করেছেন কোনোদিন? লোন নেওয়ার আশা করি আপনাদের কারো দরকার পড়বে না, স্যার বা ম্যাডাম যারা আছেন তাদের হয়তো কোনোদিন এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন লোন অ্যাপের ক্ষেত্রে, যে ইনস্ট্যান্ট লোন চাই, মানে প্লে স্টোরে প্রচুর অ্যাপ আছে, সেখান থেকে আমরা লোন নিতে পারবো। ঠিক আছে, তো এই যারা ক্রিমিনাল তারা কিন্তু আমাদের এই ছোট ছোট যে রিকোয়ারমেন্ট সেইগুলোকেই কিন্তু হাতিয়ার করে তাদের ক্রাইম করার জন্য। এই দেখুন, যে ডিভিশনগুলোর কথা বলছিলাম, আমাদের কলকাতা পুলিশ ডিভিশন টোটাল 9টা ডিভিশন ছিল, এখন 10টা ডিভিশন হয়েছে ভাঙড়কে নিয়ে। তো প্রতিটা ডিভিশনেই কিন্তু আমাদের সাইবার সেল আছে। পুলিশ স্টেশনের সাথে সাথে সাইবার সেলগুলোও অ্যাক্টিভলি কাজ করে। হয়তো পুলিশ স্টেশন সেই কমপ্লেনটা ডাইরেক্টলি হ্যান্ডেল করতে পারছে না, ল্যাক অফ দেয়ার সাইবার নলেজ বলুন বা ইকুইপমেন্টস বলুন। নলেজ তো হয়তো আছে কিন্তু ইকুইপমেন্ট নেই, যেটা সাইবার সেল বা সাইবার পুলিশ স্টেশনে থাকে। তো তারা সেই কমপ্লেনগুলোকে ফরওয়ার্ড করে দেবে। এমন ভাববেন না যে আমার সাইবার সেল বা সাইবার পুলিশ স্টেশন অনেক দূরে, আমি কমপ্লেন করতে যেতে পারবো না, তার জন্য আমি কমপ্লেন করব না। এখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকেও করা আছে 1930-তে কল করে, অথবা আপনার ফোন থেকে cybercrime.gov.in এই পোর্টালটাও যদি আপনি অ্যাক্সেস করে থাকেন, আপনি বাড়ি বসেই কমপ্লেন করতে পারবেন এবং আপনার কমপ্লেনটা লোকাল যে সাইবার সেল বা যে থানা রয়েছে সেখানে সেটা ট্রান্সফার হয়ে যাবে থ্রু ডিসি, মানে ডেপুটি কমিশনার অফ পুলিশ বা যে নোডাল অফিসার আছে তার থ্রু দিয়ে। এই যে লোন অ্যাপের কথা বলছিলাম, যদি কেউ লোন অ্যাপ ইউজ করে থাকেন, আমি কাউকে জিজ্ঞেস করছি না কেউ করেছেন কিনা, বাট যদি কেউ লোন অ্যাপ ইউজ করে থাকেন বা এরকম কোনো অ্যাপ, আচ্ছা তার আগে আমাকে একটা বলুন, আপনি যখন একটা অ্যাপ ডাউনলোড করছেন, ডাউনলোড করার আপনার ফোনে ধরুন একটা অ্যাপ ডাউনলোড করছেন, ধরুন ট্রুকলার ডাউনলোড করছেন, তার ক্রাইটেরিয়া কি, কিভাবে পাবেন আপনি ট্রুকলার অ্যাপটা? প্লে স্টোর, অ্যাপ স্টোর বা যে কোম্পানি রয়েছে ভোডাফোন, এই আপনার ভিভো বা ওপো, তার যে স্টোর আছে সেখান থেকে পাবেন, তাই তো? এর বাইরে দিয়েও কি অ্যাপ পাওয়া সম্ভব? গুগল ক্রোম থেকে। সেটা কতটা অথেন্টিক? ওখানে তো অথেন্টিক থাকে না, ওই তালা লাগানো ওই ব্যাপারটা থাকে না ওখানে। তালা লাগানো জিনিসটা কি? সিকিউর, এনক্রিপ্টেড। আমি যখনই প্লে স্টোর বা কোনো অ্যাপ স্টোর থেকে আমি যখন অ্যাপটা ডাউনলোড করছি, গুগল যখন কোনো অ্যাপকে পারমিশন দিচ্ছে তার সেই প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপলোড করার জন্য, তার মানে এটা ভাববেন যে এটা কিন্তু অথেন্টিক। ঠিক আছে, এটা কিন্তু অথেন্টিক। গুগল সেটাকে স্ক্যান করে কোনো রকমভাবে তার মধ্যে ম্যালওয়্যার আছে কিনা বা কোনো রকমভাবে এমন কোনো লিঙ্ক আছে কিনা যেটা আপনার ডেটা শেয়ার করতে পারে, এমন কিছু কোনো জিনিসই গুগলের প্লে স্টোরের বা যে কোনো স্টোর থেকে আপনি পাবেন না। যখনই কোনো লিঙ্ক থেকে বা কোনো জায়গা থেকে আপনি অ্যাপ ডাউনলোড করবেন, সেটা কিন্তু ফিশিং হতে পারে। তো এই অ্যাপ লোন আপনি ফেসবুক এই আপনার প্লে স্টোরে পাবেন। তা আপনি এবার বলবেন তাহলে এটা ফ্রড হলো কি করে, ফেক হলো কি করে? এই ফেক লোন অ্যাপগুলো যখন আপনি ধরুন প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন, করার পরে আপনার ফোনে ইনস্টল হলো, ইনস্টল হওয়ার পরে অ্যাপগুলো রান করতে শুরু করে। এর ভেতরে যে ম্যালওয়্যারগুলো থাকে সেগুলো, কোনো ম্যালওয়্যারটা বলতে কি বলুন তো, এখানে সেরকম কোনো কোড না, জাস্ট একটা আইপি দেওয়া থাকে, সেই আইপিটা কোনো একটা সার্ভারের থাকে। ও কী করে, ওই আইপিটাকে অ্যাক্টিভেট করে ইনস্টল হওয়ার পরে আপনার ফোনে। কারণ যখনই আপনি একটা অ্যাপ ইনস্টল করছেন, অ্যাপটাকে রান করাচ্ছেন, যখনই রান করাচ্ছেন তার মানে আপনি তাকে অ্যাক্টিভেট করছেন। যখনই অ্যাক্টিভেট করছেন, ও কী করছে, ওই আইপিটার থেকে শ্রিঙ্ক করছে অ্যাপটাকে। অবভিয়াসলি সে নয়তো ডেটা পাবে কোথা থেকে? আপনি যদি ট্রুকলার ইনস্টল করেন বা যে কোনো ফেসবুক ইনস্টল করেন, হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন, ও ডেটাটা কীভাবে দেবে? যখনই আপনি ওর সার্ভার থেকে ডেটাটা চাইবেন, তার তো আপনাকে সিঙ্ক করতে হবে, তার জন্য নেটে কানেক্ট হতে হবে। তো যখনই আপনি কানেক্ট হচ্ছেন, ও অ্যাক্টিভেট করছে সার্ভিসটাকে। আমাকে অ্যাপে আমি যখন অ্যাপ ইনস্টল করছি, আমাকে কোনো আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় প্রতিবার? কেন? অলরেডি আমার ক্রেডেনশিয়ালটা অ্যাজ এ টোকেন ওখানে সেভ থাকে। তার মানে আমার ফোনটা যদি কেউ হ্যাক করে সেই টোকেনটা পেতে পারে, তাই তো? তো এরকমভাবে এ কী করে, ওই লিঙ্কে ডাইরেক্টলি আপনার ডেটাগুলোকে ট্রান্সফার করে। তার মধ্যে কী কী থাকে, আপনি যখন অ্যাপটা ইনস্টল করছেন, আপনি দেখবেন একটা অ্যাপ যাতে আপনার কন্ট্যাক্ট লিস্ট, আপনার গ্যালারি, আপনার মেসেজেস সব কিছুর পারমিশন দেওয়া থাকে। অনেক এমন পারমিশনও থাকে যেটা সেই অ্যাপটা চালানোর জন্য দরকার নয়, সেইগুলো পারমিশনও চায়।
আর পারমিশন আপনি যদি না দেন তাহলে কিন্তু অ্যাপটা ইনস্টল হবে না। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে পারমিশনগুলোকে ডিনাই করবেন? সম্ভব কি করা? সম্ভব। আপনি অ্যাপটা যে ইনস্টল করলেন, অ্যাপের পারমিশনে যাবেন, দেখবেন পারমিশনগুলো থাকে, সেখান থেকে আপনার যদি মনে হয় যেগুলো আপনার দরকার আছে সেই পারমিশনগুলো রাখবেন, আদারওয়াইজ রাখবেন না। আজকে বলুন ট্রুকলার অ্যাপ, ট্রুকলার অ্যাপ কি আপনারা ইনস্টল করেন? কি করে ট্রুকলার? মানে কেউ নাম্বার ফোন এলে দেখায়, নামটা দেখায় কি ট্রুকলার ইউজটা করা হয়েছিল কিসের জন্য? যে আননোন কেউ যদি ফোন করে, যদি কেউ ফিশিং কেউ ফোন করে কোনো একটা নাম্বার, আমি বুঝতে পারছি না, সেটাকে আমাকে ট্র্যাক করেও দেখাবে। কিন্তু এই যে ট্রুকলার 5 স্টার ফ্রিতে দিচ্ছে, তার জন্য কি সে কিছু নিচ্ছে? কি নিচ্ছে? ও দেখবেন প্রতি একটা সার্টেন টাইমের পর অ্যাপটাকে আপডেট করতে বলবে, আপনার ফোনের যত কন্ট্যাক্ট আছে সেগুলোকে ও ওখানে সিঙ্ক করবে, করে আপনি যখনই, আমার যদি এখন নাম্বারটা আপনারা ডায়াল করেন, আমার নাম্বার তো আপনার কাছে কারো সেভ নেই, কিন্তু আমার নাম্বারটা আপনি একটা নামে দেখতে পাবেন। তার মানে কি আমার নাম্বারটা কেউ না কেউ কিছু একটা নামে সেভ করেছে, তার মধ্যে বেস্ট যে নামটা বা কমন যে নামটা পাচ্ছে সে সেই নামটাকে শো করছে। তার মানে উইদাউট মাই পারমিশন বলা যায় নাকি উইদাউট মাই পারমিশন সেই ডেটাগুলো নিচ্ছে। কি করে? আমি তো তাকে অ্যাপ পারমিশন দিয়ে রেখেছি, তার আমার কন্ট্যাক্ট লিস্ট, আমার গ্যালারি, আমার মেসেজেস সে তো পড়ছে, তাহলে কি উইদাউট হচ্ছে সেটা? তো আমার পারমিশন কিন্তু তার কাছে রয়েছে, কারণ আমি কিন্তু অ্যাপটা যখন ইনস্টল করেছিলাম আমি সব পারমিশন দিয়েছিলাম, কিন্তু আমি ডিনাই কিছুই করিনি। কিন্তু ডিনাই কখন করতে পারবো? যখনই আমি তার সেটিংসে গিয়ে তার পারমিশনগুলোকে অফ করে দেবো, যেগুলো দরকার নয়। তার মাইক্রোফোনের পারমিশন তো কোনো দরকার নেই ট্রুকলারের, বাট সেও তো নিচ্ছে। তো এগুলো, এটা হচ্ছে দেখুন সাইবার ক্রাইমগুলোর জায়গা কিন্তু এই জায়গাগুলোই, আমাদের মিনিমাম যে লুপহোলগুলো আছে সেইগুলোই কিন্তু তারা তাদের অস্ত্র হিসাবে ইউজ করে। টেলিগ্রাম কেউ ইউজ করেন? ইউজ করেন? কি করে টেলিগ্রাম? একটা মেসেজিং অ্যাপ, তাই তো। আর কি করে? বড় বড় ভিডিও দেওয়া যায়, মানে মুভি ডাউনলোড করা যায় খুব ইজিলি না? মুভি ডাউনলোড করা যায়, শপিং করা যায়, অ্যানোনিমাসও থাকা যায়, তাই তো। আমার ফোন নাম্বার না দিয়ে, আমার নাম না দিয়ে, ডিটেলস না দিয়ে আমি অ্যানোনিমাসলি থাকতে পারি টেলিগ্রামে, তাই তো। আচ্ছা, কেউ টেলিগ্রামে কোনোদিন এই জবের সার্চ করেছেন? এখন পর্যন্ত কি দরকার পড়েছে জব সার্চ করার? টেলিগ্রাম কিন্তু ভালো জবেরও অফার দেয়, মানে পাবেন আপনি এখানে যে গ্রুপ বলতে পারেন, টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে কিন্তু এরকম প্রচুর আছে, এখানে আপনি জবও সার্চ করতে পারবেন, সব কিছুই পাওয়া যায়, তার সাথে ডেটা রয়েছে। তো এখন যেগুলো হয়েছিল জব ফ্রডের অনেক জায়গায় রয়েছে যেখানে টেলিগ্রামটাকে ওরা হাতিয়ার করছে। এতে কি হচ্ছে, আপনাকে ধরুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছেন, ফেসবুক ইউজ করছেন, ধরুন ওখানে একটা পিং এলো যে এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করুন, আপনি হয়তো ভালো ভালো গার্মেন্টসের অফার পাবেন বা মুভি পাবেন, আপনি জয়েন করলেন। এটা যেমন হোম বেস একটা ফ্রড রয়েছিল জবের জন্য, যে বাড়ি বসে কাজের, যে আপনাকে হয়তো 4টে লাইক করতে হবে, লাইক করলে আপনি প্রতিটা লাইকে 50 টাকা করে পাবেন বা 100 টাকা করে পাবেন। আপনি তো দেখছেন ভালোই, এই ফ্রডটার কথাই আপনাকে বলি আমি। দিয়ে আপনি ধরুন টেলিগ্রাম জয়েন করলেন, আপনাকে হয়তো প্রথমে 4টে লিঙ্ক পাঠালো, আপনি লিঙ্কগুলো ক্লিক করে একটা রিভিউ দিলেন, বেস্ট রিভিউ দিলেন, দিয়ে আপনাকে হয়তো আপনার অ্যাকাউন্ট ডিটেলস চাইলো, আপনি টাকা পেয়ে গেলেন। দেখলেন এটা তো ভালো, ফ্রি অফ কস্ট, 4টে লাইক দিয়ে আমাকে তো একটা পয়সা খরচা করতে হচ্ছে না, কোনো খাটনিও নেই, আমি 4টে লাইক দিলাম, 4টে কমেন্ট করলাম, আমি একটা ইনকাম হয়ে গেল আমার 200 টাকা দিয়ে। ধীরে ধীরে আপনার এরকম টাস্কের মধ্যে যাবে ওরা বলবে যে আপনি এবার তাহলে যদি ফার্দার টাস্কে যেতে চান যেখানে আপনার ইনকামটা বেশি হবে সেখানে আপনি জয়েন করুন। এতে কি করতে হবে, আপনাকে মিনিমাম একটা রিচার্জ করতে হবে। রিচার্জটা কি, হয়তো 1000 টাকা রিচার্জ করতে হলো, তার এগেন্সটে আপনি গেম খেললে আপনি হয়তো 1500 টাকা পাবেন, আপনি করলেন, রিটার্নও পেলেন, এরকম করতে করতে 5000 টাকা গেল, 10,000 টাকা গেল। আলটিমেটলি তারা বলবে এইটার যদি আপনি বেশি ইনকাম চান তাহলে আপনি একটা টাইম স্লট দেবে, বলবে এই স্লটের মধ্যে আপনি ট্রেডিং করুন। আপনারা কি ক্রিপ্টো ট্রেডিং এর ব্যাপারে জানেন বা ট্রেডিং সম্বন্ধে কোনো আইডিয়া আছে? কম বেশি যেটা হচ্ছে শেয়ার মার্কেটের ট্রেডিং, যেখানে আমি কোনো কিছু বাই সেল করতে পারি, তাই তো। ক্রিপ্টোর মার্কেটটাও তাই, এখানে আমার ইকুইটি বা এরকম কোনো জিনিস কমোডিটি হয়, ওখানে হয়তো আমার কয়েন্স হয়, ঠিক আছে, যেটাও অ্যানোনিমাস। ক্রিপ্টো কারেন্সি যেটা, সেটাও কিন্তু অ্যানোনিমাস। তো এরকম করে আপনাকে বলবো আপনি ট্রেডে ইনভলভ হন, আপনার ইনকামটা বাড়বে। আপনি দেখছেন ভালোই, 1000 টাকা দিলাম 1500 টাকা পেলাম, 2000 টাকা দিলাম 3000 টাকা পাচ্ছি, 5000 দেবো হয়তো 7000 টাকা পাবো, কোনো খাটনি নেই, ইনকাম হচ্ছে ভালো। এরকম করে করে আপনাকে বাড়তে বাড়তে
এই টেলিগ্রামের ফ্রডের ক্ষেত্রে আমরা কিন্তু 96 লাখ পর্যন্ত লোককে হতে দেখেছি। আপনি এক টাইমে শুধু ইনভেস্ট করে যাবেন কিন্তু কোনো রিটার্ন পাবেন না। এরা কি করে, একটা অ্যাপ আপনাকে দেখিয়ে দেবে যেখানে আপনি ধরুন 5,000 টাকা ডিপোজিট করলেন, আপনাকে 5,000 টাকা দেখালো, আপনি গেম খেলেন, সেই 5,000 টাকাটা 7,000 টাকা হয়ে গেল। তারপরে বলবে আপনি আরও ইনভেস্ট করুন, তাহলে আরও প্রোডাক্ট বেশি পাবেন। এরকম করে 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 করতে করতে এক একজন এরকম করে 96 লাখ পর্যন্ত দিয়ে এসছে এই ফ্রডের ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমাদের লোভটা, আমাদের গ্রিডটাই কিন্তু আমাদের কাল সত্য হয়ে দাঁড়িয়েছে। ফেক হেল্পলাইন নাম্বার অন গুগল। আচ্ছা, আমাদের যদি কোনো ধরুন একটা ব্যাংকিং সাইট সার্চ করতে হয়, আমরা কীভাবে পাবো? ধরুন অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টটা ইউজ করবো, মানে ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করবো, তাহলে কীভাবে করবো? কি করে? গুগলে লিখবো যে অ্যাক্সিস ব্যাংক ওয়েবসাইট, তাহলে একটু বলুন না, শুনি না কেমন কীভাবে করবে, তাহলে তো আমি বলতে পারবো যে কোন জায়গাগুলো আমাদের ঠিক করা উচিত। থাকলে তো গুগলেই সার্চ করি। গুগলে সার্চ করবো। আচ্ছা, গুগলে সার্চ করে কি করে জানবো যে কোনটা অথেন্টিক? অ্যাক্সিস ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে। ছবি তো লেখা থাকবে অ্যাক্সিস ব্যাংক কাস্টমার কেয়ার, অ্যাক্সিস ব্যাংক ওয়েবসাইট। তার সামনে একটা যে কোনো একটা চিহ্ন দেখতে হবে যেটা আমাদেরকে বুঝতে প্যাডলক সাইন যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, প্যাডলক সাইনটা আসে কেন? গ্রিন কালার যে প্যাডলক সাইনটা আসে কেন? অথেন্টিকটা হয় কিভাবে সেটা? ভেরিফাই করা থেকে গুগল থেকে। তাহলে HTTP আর HTTPS এই দুটোর মধ্যে ডিফারেন্স জানো? সিকিউর HTTPS টা। এসটা হচ্ছে সিকিউরড, মানে সেটাকে কোনো একটা চ্যানেল, মানে কোনো একটা অথরাইজ এজেন্সি আছে যে এটাকে সিকিউর করেছে, এবং সেইগুলো কিন্তু নর্মালি কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন যেসব ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা করি সেগুলো কিন্তু সবসময় HTTPS এই প্রোটোকলটা ইউজ করে। এই প্রোটোকলটা ইউজ করলে কি হবে, আপনার ট্রানজাকশনটা একটা টানেলিংয়ের থ্রু দিয়ে যাবে, যাই আপনি করুন একটা টানেল হয়ে যাবে, সেই টানেলিংয়ের থ্রু দিয়ে যাবে, যেটাকে নর্মালি হ্যাক করা অলমোস্ট ইম্পসিবল। মানে সেটাকে কি করে ওরা, ওই যে আপনার আইডি পাসওয়ার্ড, আপনি যখন নেট ব্যাঙ্কিং করছেন আপনি আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার সব আর আপনার অ্যামাউন্ট সবগুলোকে একসাথে ওরা একটা কোডে জেনারেট করে সেটাকে পাঠায় ব্যাংকের সার্ভারে। তো একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন করবেন সবসময় কিন্তু HTTPS এই লেখাটা অথবা প্যাডলক সাইনটা দেখে নেবেন। দেখবেন গুগল বা ফেসবুক এরাও কিন্তু HTTPS ইউজ করে। তার কারণ কি? কারণ গুগলেরও গুগল পে সার্ভিস রয়েছে, ফেসবুকেরও নিজস্ব কিছু জায়গা আছে যেখানে পেমেন্ট করতে হয়। তো যখনই পেমেন্টের কথা আসবে তখনই কিন্তু প্যাডলক সাইন বা HTTPS এই লেখাটা দেখে নেবেন। আর যখনই আপনি, এখন তো সাইবার ক্যাফে আমরা খুব কম ইউজ করি, যদি কখনো কোনো আননোন সোর্স ইউজ করতে হয়, ধরুন অন্য কারো ল্যাপটপ ইউজ করছি, অন্য কারো ডেস্কটপ ইউজ করছি, আমার কাছে সেই মোড অফ কমিউনিকেশন এখন নেই, আমি ইউজ করার পরে সাথে সাথে তার ব্রাউজিং হিস্ট্রিটা ডিলিট করে দিয়ে আসবো উইথ ডেটা, কুকিজ, ঠিক আছে? সেগুলো কিন্তু সব কিছু ক্যাশে সব কিছু ক্লিয়ার করে দিয়ে দেবো। সেটা আমার একটা সাইবার ক্যাফেও হতে পারে, কোনো বন্ধুর ল্যাপটপ হতে পারে, ডেস্কটপও হতে পারে। আমার ফোনের ক্ষেত্রে সেটা সেফ, কারণ আমার ফোনের মধ্যেই রয়েছে সেটা, কিন্তু আদার কোনো ডিভাইসেস যেটা আমার নয় সেখানে যখনই অ্যাক্সেস করব সেখান থেকে কিন্তু লগ আউট করবো। রিসেন্টলি দেখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব কেউ ইউজ করেছেন? কি করে হোয়াটসঅ্যাপ ওয়েব? একটা কিউআর কোড দেয়, সেখানে স্ক্যান করে আমরা ফোন থেকে ল্যাপটপে মানে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি আপনার ডিভাইস ছাড়া আদার জায়গায়ও অ্যাক্সেস করতে পারবেন, মোদ্দা কথা তাই তো? তাহলে আগে যখন আমার অপশন ছিল হোয়াটসঅ্যাপে যে আমার যখন ফোনটা একটা সার্টেন টাইম পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, হোয়াটসঅ্যাপে কোনো অ্যাক্টিভিটি করছি না, ওটা কিন্তু অটো লগ আউট হয়ে যেত। এখন কি হয়? না, হয় না। কতদিন পর্যন্ত হয় না? যতক্ষণ না আমরা লগ আউট করছি, এর মানে কি, আমার যে সেশনটা একবার ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্টলি থেকে যাচ্ছে। তার মানে আমি যদি অন্য কোনো জায়গায় আমার ফোনটাকে ইউজ করি, হোয়াটসঅ্যাপটা ইউজ করি, আমি লগ আউট না করলে আমার কিন্তু সেটা থেকে যাবে। আর সেই অপশনটা কোথা থেকে পাবেন যে আমার ফোনটা কোথাও কানেক্টেড রয়েছে কিনা? সেটিংসে গিয়ে, লিঙ্ক ডিভাইসে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা আরেক ধরনের ক্রাইম যেখানে যারা ইমেল ইউজ করেন বা দেখবেন হোয়াটসঅ্যাপ তো এখন ম্যাক্সিমাম কমিউনিকেশন মিডিয়া হয়ে গেছে আমাদের, ম্যাক্সিমাম ইন্ডিয়ায় কিন্তু সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া ইউজ করে। তো
তো কিছু এরকম ফেক নোটিশ ওরা বানিয়ে পাঠাবে যে আপনার এরকম এরকম জায়গায় ইনভলভমেন্ট রয়েছে, আপনার নাম রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা ফোন নাম্বার রয়েছে, কিছু না কিছু একটা মোড দেবে। সেখানে দেখবেন আরবিআই, সিবিআই, ক্রাইম ব্রাঞ্চ সবার লোগো ওরা ইউজ করে থাকে। এমন কোনো কোম্পানি নেই যার লোগো ওরা ইউজ করে না, অর্গানাইজেশন সব লোগো ইউজ করে দেবে। তো পুলিশ অথরিটি কখনো কারোর পার্সোনাল মেলে কিন্তু কখনো কোনো নোটিশ পাঠায় না, সেটা যে অথরিটিই হোক। তারা সবসময় আপনাকে বাই মেল, বাই কুরিয়ার হোক বা কোনো পোস্টের থ্রু দিয়ে আপনাকে নোটিশ পাঠাবে, অথবা তারা লোকাল পুলিশ স্টেশনের থ্রু দিয়ে আপনাকে নোটিশ পাঠাবে। তো এরকম কোনো ধরনের যে কোনো ধরনের নোটিশ যখনই পাবেন, কোনো রিয়্যাক্ট করার কোনো দরকার নেই, আগে সেটাকে ভেরিফাই করবেন, তারপরে তার উপর অ্যাক্ট করবেন। এখানে একটা কোশ্চেন, ধরুন ওই ইমেলটা মানে যদি আমি রেখে দিই আমার ইনবক্সে, সেটা কি আমার ফার্দার কোনো ড্যামেজ করতে পারে? না, ইমেল কমিউনিকেশনটা যেটা হচ্ছে স্যার এসএমটিপি প্রোটোকল ইউজ করে। কারণ আমি অনলাইনে যখনই কিছু করছি কোনো সেট অফ রুল, প্রোটোকল মনে হচ্ছে একটা সেট অফ রুল, সো সেই রুল মেনে ফলো করে। তো মেলের ক্ষেত্রে এসএমটিপি প্রোটোকলটা ইউজ হয়, এবং মেলের কমিউনিকেশন হচ্ছে আপনি যখন এখান থেকে পাঠালেন ওই এন্ডে গিয়ে শেষ, ও কিন্তু ব্যাক থ্রো কিন্তু কিছু করে না। মানে ওখানে কিন্তু হ্যাঁ মানে অটো অ্যাকনোলেজমেন্টের ব্যাপার থাকে না। কিছু জায়গায় আমরা যখন সেট করে দিই অটো অ্যাকনোলেজমেন্ট, দেখুন অনেক সময় অনেকে লিভ ভ্যাকেশনে থাকে বা কিছু থাকছে, তখন তারা অটো অ্যাকনোলেজমেন্ট দিয়ে রাখে। অটো অ্যাকনোলেজমেন্ট কী হয়, যখনই সে কিছু একটা রিসিভ করছে তারা একটা অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে। তো নর্মাল মেলের ক্ষেত্রে সেটা হয় না, যতক্ষণ আপনি অটো অ্যাকনোলেজমেন্ট তাতে সেট করছেন। তো মেলের ক্ষেত্রে কিন্তু এমন কিছু নেই যে আমাকে কেউ মেল পাঠাচ্ছে বলে তার একটা আমার কিছু ডিটেলস সে পেয়ে যাচ্ছে। সে যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমার মেল আইডিটাই। এবং এখন অনেক এমন ওয়েবসাইট আছে যেখান থেকে আমার কোনো মেল অ্যাকাউন্ট দরকার নেই, আমি কিন্তু মেল করতে পারবো উইদাউট ক্রিয়েটিং এনি মেল আইডি। যেটা বলছিলাম ডিজিটাল অ্যারেস্ট, এটা কিন্তু এখন সব থেকে বড় বুমিং ক্রাইম। কি বোঝায় ডিজিটাল অ্যারেস্ট বলতে, কি বোঝো তোমরা? মানে অনলাইনে মানে ডিজিটালি আমাকে অ্যারেস্ট করা, ফিজিক্যালি আমাকে হাত করা পড়াচ্ছে না, দড়ি কোমরে কেউ দড়ি বাঁধছে না, তাই তো? সেটা অন্য জিনিস, সেটা বলছি পরে, ঠিক আছে? তো ডিজিটালি আমাকে অ্যারেস্ট করছে, যেখানে আমাকে হয়তো হাত করা পড়াচ্ছে না, কোমরে দড়ি বাঁধছে না, বাট ডিজিটালি করছে। ডিজিটালি মানে সে হয়তো হোয়াটসঅ্যাপের ভিডিও কলে অথবা স্কাইপ ভিডিও কলে আমাকে কন্টিনিউ ওয়াচ করছে। সেটা কে? সেটা অবভিয়াসলি একটা ফ্রডস্টার। কারণ কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি কখনো ভিডিও কলে কোনো ইনভেস্টিগেশন করে না, এক্সেপ্ট সে যদি আউট অফ কান্ট্রি না হয়, যার আশা এখানে পসিবল না। সেটাও খুব লিমিটেড করতে হয়, এবং সেখানে তার ক্ষেত্রেও কিন্তু কোর্ট অর্ডার লাগে আমাদের, ঠিক আছে? তো এই ধরনের ক্রাইমগুলোই কী হয় একটু বলি। ওরা কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, প্রোফাইলিং করে। প্রোফাইলিং কাদের করে? ইন্ডিয়াতে ওরা সার্চ করে যে রিচেস্ট পিপল কারা রয়েছে, মানে যাদের দেখবেন আমরা ফেসবুকে তো সবই দিই, আপনি তো নিজে দেখতে পেলেন ফেসবুকের কাছে কি ডেটা আমাদের কাছে থাকে না, ফেসবুকের কাছে সব ডেটাই আছে। এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলে এই ডেটাগুলোও পাওয়া যায়। আপনি যখন কোনো একটা প্রোফাইলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করবেন, ইজিলি উইদাউট এনি টুল, উইদাউট হেল্প এনি টুল, ফ্রি টুলস দিয়েই সব ডেটা পাওয়া যায়। তো ওরা এই জিনিসগুলো নিয়ে, ডেটাগুলো নিয়ে একটা প্রোফাইলিং করে তাদেরকে ফোন করে বলবে যে আপনি যদি কোনো কুরিয়ারসে পাঠিয়ে থাকে, কোনো বিজনেসম্যান হয়তো বলবে আপনার এমন কুরিয়ার যাচ্ছে যার মধ্যে কিছু ইললিগাল সাবস্টেন্স রয়েছে, নার্কোটিক্স ড্রাগ রয়েছে বা গোল্ড রয়েছে যেটা অ্যামাউন্টের বেশি, অথবা আপনার ফোন নাম্বারটা কোনো একটা ক্রাইমের সাথে যুক্ত, এমন একটা ফোন নাম্বার বলবে যেটা আপনার সাথে লিঙ্ক নয়, বাট আপনাকে বলবে যে ফোন নাম্বারটা আপনার সাথে লিঙ্ক, এই ফোন নাম্বারে প্রচুর ক্রাইম করা হয়েছে যেখানে আপনার এগেনস্টে অ্যালিগেশন আছে, বা আপনাকে আমাদের অ্যারেস্ট করতে হতে পারে। ইদার আপনি 24 ঘন্টার মধ্যে আমাদের এখানে চলে আসুন, অথবা ওভার দ্য ফোন আপনি এই ইন্টারোগেশনটা অ্যাটেন্ড করুন। তো অবভিয়াসলি ভয় পেয়ে লোকেরা কী করছে, সেই ইন্টারোগেশনটা অ্যাটেন্ড করছে। করার পর তাদের প্রথমত ইনিশিয়ালি তাদের হয়তো পেমেন্টের কথা কিছু বলছে না, তাদের আধার ডিটেলস, তাদের ফ্যামিলি ডিটেলস সবই নিচ্ছে। নেওয়ার পর তাকে বলছে যে আপনি একটা আইসোলেটেড জায়গায় চলে যান। তাতে কি হবে, আইসোলেটেড জায়গায় যদি তাকে করে দিতে পারে, সে কিন্তু কোনো ডেটা কারোর সাথে শেয়ার করতে পারছে না, সে কিন্তু কাউকে জানাতে পারছে না বা কারো হেল্প নিতে পারছে না যে আমাকে কি করা উচিত। এবং তারা কিন্তু কন্টিনিউ 24 ঘন্টা আপনাকে অবজারভেশনে রাখবে। তাদের ক্যামেরাটা অফ, কিন্তু আপনার ক্যামেরাটা সবসময় অন রাখতে হবে, সে আপনি বাথরুমে যান বা যেখানেই যান, ইভেন ঘুমোতে গেলেও আপনাকে অন রাখতে হবে। তো এরকম করে রিসেন্টলি আমাদের কাছে এই ফ্রডের যে অ্যামাউন্ট ক্রাইম হয়েছে সেটা হচ্ছে 3.24 crore। 3.24 crore।
এবং সেইগুলো এমন এমন অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করে যে অ্যাকাউন্টগুলোর নর্মালি কোনো এক্সিস্টেন্স নেই। মানে এক্সিস্টেন্স নেই বলতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কথা বলি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে আমার নাম পাবে, আমার অ্যাড্রেস পাবে, কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হয়তো 5,000 10,000 টাকা দিয়ে যেমন সিম অ্যাক্টিভেট করছে সেরকম একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছে ওরা, কারেন্ট অ্যাকাউন্ট খুলে হয়তো আমারই ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার ডিটেলস নিয়ে আমার আধার প্যান দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিল, খুলে সেই অ্যাকাউন্টে ক্রাইম করছে। তো এই ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে এরকমভাবে করা হচ্ছে। এবং রিসেন্ট আরেকটা যেটা পাওয়া গেছে, এটা খুব কম কমপ্লেনই আমরা পেয়েছি, সেই মহিলা এসেছিলেন, আমাদের জানিয়েছেন কিন্তু কমপ্লেন করেননি। তাকে যখন এই ডিজিটাল অ্যারেস্টে তাকে আলাদা করে আইসোলেট করে তাকে একটা রুমের মধ্যে রেখেছে, তাকে বলছে যে আপনার গায়ে, আপনার বডিতে ট্যাটু আছে, আমরা জানি। ইন্টারোগেশন চলছে, সে প্রথমে ডিনাই করে, ঠিক আছে। তাকে বলা হয় যে না, ইন্টারোগেশনের সাথে তাকে দেখাতে হবে আপনাকে, আপনার মানে সেই কন্ডিশনে আসুন যাতে আমি দেখতে পারি যে আপনার গায়ে বা আপনার বডিতে, হাতে পায়ে পিঠে কোথাও কোনো ট্যাটু নেই। ওভার দ্য ফোন কিন্তু এরকমও করা হয়েছে। এটা কিন্তু রিসেন্টলি আমরা এরকম ক্রাইম পেয়েছি যে এরকমভাবে তারা, যারা ভিকটিম তাদেরকে এরকমভাবে ইউজ করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনোই এই ধরনের জিনিসকে অ্যাটেন্ড করবেন না। ল এনফোর্সমেন্ট এজেন্সি কোনো দিনই কাউকে ওভার দ্য ফোন ইন্টারোগেট করে না। যখন এরকম ধরনের ধরুন ফোন পেলেন, কি করবেন বুঝতে পারছেন না, আপনার বড় যারা আছে তাদেরকে জানাবেন, অথবা আমাদের সাইবার পুলিশ স্টেশন বা আপনাদের যে লোকাল পুলিশ স্টেশন আছে তাদের জানাবেন। কারণ সব কিছুর এন্ডে একটাই কিন্তু মোটো, এদের হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইম করা। টেলিকম রেগুলেটরি অথরিটি এখন কি করেছে, রিসেন্টলি হয়তো জানতে পেরেছেন, 47,000 ফোন নাম্বার যেটা আউট অফ ইন্ডিয়া চলছিল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোকে ব্লক করেছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ যদি ধরুন আমি একটা নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করি, সেই নাম্বারটা কি আমার রাখা দরকার পড়ে? অ্যাক্টিভ থাকা দরকার পড়ে কেন? তো ফোন নাম্বারটা তো বন্ধ করে দিলে, আমি অ্যাক্সেস না করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও তো বন্ধ হয়ে যাওয়ার কথা। কেন? তার কারণ হচ্ছে, আমি যখনই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফোন নাম্বার দিচ্ছি, এখন রিসেন্টলি যেটা হয়েছে যে আমাকে ওই ডিভাইসেই হোয়াটসঅ্যাপটা, মানে ওই ডিভাইসেই খুলতে হবে। আগে আমি অন্য কোনো ডিভাইসেও আমি অ্যাক্টিভেট করে দিতে পারতাম, এখন সেটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। সেটা এখন রেস্ট্রিক্ট হয়ে গেছে, যে ডিভাইসেই আপনি নাম্বারটা থাকবে সেই নাম্বারে অটো কল ওরা করবে, একটা ভেরিফিকেশন কল দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ওরা ভ্যালিডেট করবে। এই ক্ষেত্রে কি করে, হোয়াটসঅ্যাপ ওই নাম্বারের সাথে ওই ডিভাইসটাকে বাইন্ড করে। আপনার ফোন নাম্বারটা অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ ওদের কিচ্ছু যায় আসে না, জাস্ট নাম্বারটা অ্যাকাউন্ট আপনার ফোনের আইমেলের সাথে বাইন্ড হয়ে গেল, ব্যাস। যতদিন আপনি চাইবেন সেই হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন, যদি না সেই নাম্বারটা নতুন করে ইউজ করা হয়। এখন যেটা করছে ট্রাই যেটা করেছে, এরকমভাবে ক্রাইম করার জন্য কি করছিল, সিমগুলো ইন্ডিয়া থেকে অ্যাক্টিভেট করছে, করে দুবাই, ব্যাংকক এসব জায়গায় পাঠিয়ে দিচ্ছিল, দিয়ে ইন্ডিয়ান নাম্বার থেকে ওখান থেকে ফোন আসছে, বা যদি বাইরের কান্ট্রি থেকে ফোন আসে, আপনি কি ধরেন না বুঝতে পারেন, সে তো ইন্ডিয়ান নাম্বার দিয়ে ফোন করছে। তো এরকম করে 47,000 নাম্বার ট্রাই বন্ধ করেছে। এখন এটাও করেছে ট্রাই যে আপনার নাম্বার যদি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু সেই নাম্বারটা আপনার সার্ভিস প্রোভাইডার বন্ধ করে দিচ্ছে, এবং তার রিলেটেড সার্ভিসগুলোও কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে। মানে আলটিমেটলি আর কিছুদিন বাদ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো, যেগুলো ফোন নাম্বারগুলো আপনারা ইউজ করছেন না, অ্যাক্টিভ নেই, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে একটা সেটা হচ্ছে যে আমরা যখন এখন নতুন কানেকশন নিতে যাচ্ছি, আমাদেরকে যেমন এয়ারটেলে গেলাম, বলছে যে ইউজ নাম্বার নেবে না একদম আনইউজ নাম্বার নেবে, এবং সেটা কিন্তু আনইউজ নাম্বারটা ম্যাক্সিমাম আমাদেরকে ইয়ে করা হচ্ছে, প্রভোগ করা হচ্ছে যে পোস্টপেডে যেতে, যে পোস্টপেডে গেলে তবেই আনইউজ নাম্বার, নতুন সিরিজের নাম্বার পাবেন। হ্যাঁ, একদম মানে সেই নাম্বারটা আর কেউ কোনোদিন ইউজ করেনি, এরকম একটা নম্বর দেবে। কিন্তু আমি যদি প্রিপেড নিই, তাহলে আমাকে এমন একটা নাম্বার দেবে যে নাম্বারটা হচ্ছে এর আগে কারোর কাছে ছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এবার যেমন আমি রিসেন্টলি আমার হয়তো মেয়ের জন্য নিলাম, আমি ফোর্সফুলি, আমার হয়তো পোস্টপেড নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমি যেহেতু আনইউজ নাম্বার, আমি পোস্টপেডেই গেলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি ইচ্ছে আমি প্রিপেডে থাকবো, কিন্তু আমি ওই ভয়টা পাচ্ছি যে আমি একটা ইউজ নাম্বার নেবো, যেটা হয়তো আমার এই এক্ষুনি ও দেখালো স্যারেরই একটা পুরনো নাম্বার, সেই নাম্বারটা স্যার ছেড়ে দিয়েছে, এখন আর এক ভদ্রলোকের কাছে আছে ওই নাম্বারটাই, উনিও যদিও এখানেই, উনিও সরকারি কর্মচারী, কিন্তু ঘটনা হচ্ছে একই নাম্বারে তো রয়েছে, এবং ওনার কাছে রেগুলার কিন্তু ওই ডক্টর পিন্টু সিল বলে ফোন যায়, এবং কলেজে কি করে অ্যাডমিশন নেবো, উনি বলছেন আমি তো ব্যস্ত, মানে
ওনাকে এটা ফেস করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এক্ষেত্রে স্যার একটা জিনিস যেটা করতে পারেন, আপনি তখন আপনার একদমই নিতান্তই যদি নতুন নাম্বার নিতেই হবে, কারণ আপনার তো অপশনই কিছু, হ্যাঁ। আপনি পোস্টপেড নিলেন, 3 মাস ইউজ করলেন, তারপরে প্রিপেডে কনভার্ট করলেন, সেটাই আমি করেছি আলটিমেটলি, তাই করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় স্যার, এই যারা এই ছাতা লাগিয়ে যারা এইসব সিম বিক্রি করে, তো তাদের তো একটা টার্গেট থাকে, সবাই তো টার্গেট প্রাইভেট কোম্পানি, না 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 ওটা বলছি, হ্যাঁ সেখানে ওই অ্যাকচুয়ালি স্টোরে সব থেকে গুড প্র্যাকটিস হচ্ছে স্যার, যে কোনো কানেকশন আমি সেই অথরাইজ এজেন্সির কাছ থেকে গিয়ে নেবো, তার স্টোর হলো বা তার মল হলো বা যে কোনো জায়গা থেকে, সেটা গুড প্র্যাকটিস। এরা কি করে, এদের তো একটা টার্গেট দেওয়া থাকে স্যার, এরা কি করে সেই যে ব্রাঞ্চ ম্যানেজার হলো বা সেলস ম্যানেজার হলো তার আন্ডারে কাজ করে, তারা কোনোদিন অফিসও ভিজিট করে না, যারা এই ছাতা লাগিয়ে সিম বিক্রি করে, তাদের একটা টার্গেট আছে যে পার ডে বা এন্ড অফ দ্য মান্থ ওকে এত কটা সিম বিক্রি করে দিতে হবে। তো ওরা কি করছে, সেই সিমগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছে, প্রি অ্যাক্টিভ সিম পাবেন সেগুলো দেখবেন, যেগুলো ওই ছাতা লাগিয়ে বিক্রি করে সেগুলো প্রি অ্যাক্টিভ সিম, আপনাকে অ্যাক্টিভেট টাইমেও দিতে হয় না, তো তারা অ্যাক্টিভেট করে রেখে দেয়, অ্যাক্টিভেট করে আপনাকে দিয়ে দিচ্ছে। এবার এই নাম্বারগুলো তো একটা সার্টেন পেড পর আপনি যখন ফ্রিতে নিচ্ছেন বা 10 টাকা নিচ্ছেন, ইউজ হয়ে যাচ্ছে, তখন তো বন্ধ করে দিচ্ছেন, তখন তারা ইউজ করছে না সেটাকে। ওরা কি করবে এই নাম্বারগুলো, তাকে তো ইস্যু করতে হবে, তখন তারা এইভাবে ইস্যু করে নাম্বারগুলোকে, সেটা পোস্টপেডে দিতে পারছে না, কারণ অলরেডি অ্যাক্টিভ মানে অ্যাক্সেস হয়ে গেছে নাম্বারটা, প্রিপেডে তাকে নতুন নাম্বার দিতে পারছে না, তখন তারা সেই নাম্বারগুলোকে এইভাবে ইউজ করে। নিউ নাম্বারের ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে তাদের কাছে? নাম্বার স্যার রেস্ট্রিকশন নেই, প্রবলেম হচ্ছে স্যার অ্যাকচুয়ালি সার্ভিসের ব্যাপার থাকে তো। এবার প্রিপেড নাম্বারগুলো কি অলরেডি অ্যাক্টিভেটেড, একটা সার্টেন টাইম না হলেও নাম্বারগুলোকে বন্ধ করতে পারছে না, আগে তো ওটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তারপর আপনাকে ইস্যু করে ওটাকে অ্যাক্টিভেট করাতে হবে, এই হচ্ছে গল্পটা। এই যে 10 ডিজিট নাম্বার, এই 10 ডিজিটটাকে ধরুন 0 1 2 3 4 এরকম এই বাইনারিতে পারমুটেশন কম্বিনেশনে যত নাম্বার হতে পারে, আমার মনে হয় সেই লিমিটটার তো একটা লিমিট আছে, যে এতগুলো নাম্বারের বেশি আর Maybe, sir. কারণ প্রতিজনকে তো একটা সিরিজ বেঁধে দেওয়া আছে, হ্যাঁ। সেই সিরিজেই করতে হবে। সেই যেমন আগে রিলায়েন্স ছিল, জিও রিলায়েন্সই বলবো, 933 দিয়েছিল, পরে ওটা 6 দিয়ে এলো সেটাই জিও। তো এরকম করে স্যার ওদের ওই পার্টিকুলার সিরিজটা কিনতে হয় ট্রাইয়ের কাছ থেকে, তারপরে তারা সেটা ইস্যু করতে পারে। সোশ্যাল মিডিয়া রিলেটেড ক্রাইম, আচ্ছা, ওইখানে একটা আপনি মিস করলেন বোধহয়, কেওয়াইসি আপডেটটা একটু বলে দিন। ওই যে আগের স্লাইডে ওই কেওয়াইসি আপডেটটাও তো একটা বড় ফ্রড হচ্ছে আজকাল। হ্যাঁ কেওয়াইসি আপডেট নাম করে স্যার কি করছে, ধরুন আপনাকে ব্যাংকে যেতে হবে, আপনাকে বলবে যে আপনাকে ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনি ওভার দ্য ফোনই করে দিতে পারবেন, কিছুই না, আপনাকে ডিটেলস কোনো ওটিপি দিতে হবে না, কিছু দিতে হবে না, ওরা প্রথমেই এটা বলে দেবে, ডিক্লেয়ার দিয়ে দেবে যে কোনো ওটিপি লাগবে না, কিছু লাগবে না, আমরা আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি সেই লিঙ্কে গিয়ে আপনার কেওয়াইসিটা আপডেট করুন। আপনি লিঙ্ক যেই ক্লিক করলেন, সেই লিঙ্কটা কিন্তু সেই অথরাইজ এজেন্সির নামে আসবে, হয়তো ধরুন অ্যাক্সিস ব্যাংক যদি হয় তাহলে অ্যাক্সিস ব্যাংক, এসবিআই হলে এসবিআই, কিন্তু সেটা কিন্তু কোনো একরকমভাবে রিমোট অ্যাক্সেস করার জন্য একটা কোনো সফটওয়্যার, যার নামটাকে ওরা চেঞ্জ করে দিয়েছে, এটা প্লে স্টোরে দিতে পারছে না কারণ জেনুইন নয়, যার জন্য ওরা আপনাকে লিঙ্ক করে পাঠাচ্ছে। তো এইরকম ধরনের কোনোদিনই করবে না। হ্যাঁ যদি কারোর কোনো সার্ভিস ম্যানেজার থাকে ব্যাংকের মধ্যে, আপনি তাকে ফোন করুন, ফোন করে জেনে নিন যে হ্যাঁ এরকম কোনো সেই ব্যাংক কোনো লিঙ্ক বানিয়েছে কিনা বা প্রোভাইড করছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না, কারণ কর্পোরেট অ্যাকাউন্ট না থাকলে কোনো সার্ভিস ম্যানেজার তার থাকে না, নর্মাল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা ওরা প্রোভাইড করে না, বাট নর্মালি অ্যাভয়েড করবেন, এরকম লিঙ্কে কোনো কেওয়াইসি আপডেট বা এরকম কিন্তু হয় না ব্যাংকে। রাইট ক্লিক করে প্রিভিয়াস স্লাইডে, হ্যাঁ ঠিক আছে, কোনটা এটা না এরপরে এরপরে পরে এই যে এটা KYC বললেন, হ্যাঁ এইটা না আবার পেছনে হ্যাঁ দুটো চলে গেছে। স্যার করে দিচ্ছি, সার্চ করে এইটার কথাই স্যার বলছি, KYC নেক্সট স্লাইড। সোশ্যাল মিডিয়া রিলেটেড ক্রাইম আপনাকে বললাম যেগুলো হতে পারে, এরকম পপ আপ রিলেটেড। আচ্ছা আর কিছু যেমন হতে পারে, যেমন কিছু ফিশিং সাইট ওরা এরকম দেবে, ধরুন ফেসবুকের কোনো প্রোডাক্ট আপনি পারচেস করতে পারেন অনেক কমে,
ফেসবুকে লিঙ্ক দিল, ফেসবুকের স্পেলিংয়ে যেটা আছে 00 ওখানে ডাব্লু করে দিল, বা 00 জায়গায় একটা 0 বাড়িয়ে দিল। নর্মালি আমরা ওটা খেয়াল হয়তো করি না। বা ফেসবুকের জায়গায় CE আছে, EC করে দিল, তো আমরা ওটা নর্মালি দেখবো না। তো এগুলোকে ফিশিং সাইট বলে। এর থ্রু দিয়েও ওরা আমাদের আইডি পাসওয়ার্ড বা যেগুলো ক্রেডেনশিয়াল সেগুলো কিন্তু নিয়ে নিতে পারে। যার জন্য এখন দেখবেন ফেসবুকে, জিমেলে, এগুলোতে, হোয়াটসঅ্যাপে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। যদি কেউ অ্যাক্টিভ না, হ্যাঁ 2 স্টেপ ভেরিফিকেশন যেটাকেও বলে, তো যদি কারো না করা থাকে সেগুলো করে নেবেন। তাহলে কি হবে, আপনি যে ডিভাইসে করছেন সেই ডিভাইসটা ট্রাস্টেড হয়ে যাবে, এবং ওই ডিভাইসটা যদি অন্য কোথাও সেটা লগ ইন হয়, সেটা আপনিও যদি লগ ইন করেন, আপনাকে কিন্তু আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন, হ্যাঁ সেই নোটিফিকেশনে রিপ্লাই করলে তাহলেই কিন্তু আপনার অ্যাক্সেস হবে। আর তাছাড়াও একটা জিনিস বলি, কোনো ফেক প্রোফাইল বানানো বা সেখান থেকে কোনো কিছু করাও কিন্তু ক্রাইম। ক্রিয়েটিং আ ফেক ফেসবুক প্রোফাইল বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেটা কিন্তু ইটসেলফ আ ক্রাইম অ্যাজ পার আইটি। ভিডিও কল ফ্রড আপনারা হয়তো শুনেছেন, সেক্সটর্শন যেটাকে আমরা নাম দিয়েছিলাম, ঠিক আছে। ভিডিও কল করছে, করে এমন কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছে, দেওয়ার পরে তাকে ব্ল্যাকমেল করছে, দিয়ে তার থেকে টাকা নেওয়া। এবার যদি বলেন যে যদি হোয়াটসঅ্যাপে কল আসে তাহলে কি আমি অ্যাটেন্ড করবো না? অনেকেরই তো থাকতে পারে যে ফ্যামিলির কেউ আছে যা আউট অফ ইন্ডিয়া আছে। আউট অফ ইন্ডিয়া থাকলে কি নাম্বার সেভ থাকবে? তাহলে যদি এমন ক্ষেত্রে, হ্যাঁ নর্মালি হোয়াটসঅ্যাপের কলগুলো যখনই আসে সেটা অটো জেনারেটেড নাম্বার হয়, আদার কান্ট্রির থেকে জেনারেট করা নাম্বার। ইন্ডিয়ান নাম্বার অটো জেনারেট নর্মালি হয় না এখন। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যদি নিতান্তই আমাকে ভিডিও কলটা অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমরা কিন্তু ক্যামেরাটাকে ব্লক করব। ক্যামেরাটা ব্লক করব, করে ফোনটা অ্যাটেন্ড করব। তাহলে কি হলো, আপনার সাইডটায় কিন্তু আপনি সেফ থাকলেন। তারপর যদি মনে হয় জেনুইন কল আপনি অ্যাটেন্ড করুন, যদি মনে হয় না আপনি ডিসকানেক্ট করে দিন, ঠিক আছে। আর যদিও এরপরেও আপনাকে কোনোভাবে ফ্রড করার চেষ্টা করা হয়, একটা জিনিস করবেন, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলোতে আছে সাথে সাথে সেগুলো লগ আউট করবেন। ফেসবুকে লগ আউট করা যায়, হোয়াটসঅ্যাপেও লগ আউট করা যায়, সেগুলো লগ আউট করবেন, নাম্বারগুলোকে ব্লক করবেন। কারণ হচ্ছে তারা কিন্তু আপনার ডিটেলসগুলো সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই পেয়েছে। তো যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েও আপনাকে বারবার হ্যারাস করার চেষ্টা করবে। তো আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে বেরিয়ে আসবেন, তারপরে ফোন নাম্বারগুলো ব্লক করবেন। নিতান্তই যদি খুব অসুবিধা না হয়, ফোনটাকেও 2-1 দিনের জন্য ফোন নাম্বারটাকেও বন্ধ করে দেবেন, যদি পসিবল হয়। তাহলে সুইচ অফ করে দিলেন বেস্ট অপশন, যদি আদার কোনো নাম্বার থাকে। না হলে যদি ফোন আসে তাহলে ডিসকানেক্ট করতে হবে, করে ব্লক করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ফ্রডের কথাও লেখা আছে, দেখুন OLX প্ল্যাটফর্মের কথা নাম শুনেছেন তো? কি করে OLX? পুরোনো জিনিস আমরা ইজিলি এক্সচেঞ্জ করতে পারবো থ্রু দিস প্ল্যাটফর্ম, তাই তো? তো এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়েও কিন্তু অনেক ফ্রড করা হয়। মেনলি ফ্রডস্টাররাই এটা এখন ইউজ করে, জেনুইন কাজের জন্য কম ইউজ হয়। ওরা কি করবে, এরকম গুগলে সার্চ করবে, নেটে সার্চ করবে, বা এই প্ল্যাটফর্মেই কিছু সার্চ করবে যেগুলো পুরোনো অ্যাড, যেগুলো হয়তো বিক্রি হয়ে গেছে বা আর ওরা আপডেট দিচ্ছে না। ওরা সেই ডেটাগুলো তুলে নতুন করে পোস্ট করবে, করে বলবে আমি CRPF কাজ করি বা আমি আর্মিতে কাজ করি, আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, আমি সেল করে দেব। কারণ এমন অথরিটির কথা বলবে যেখানে আপনাকে কোনো ডাউট করার জায়গা নেই। CRPF, আর্মি, পুলিশ এদের কথা যদি কেউ বলে তো অবভিয়াসলি লোক ভাববে জেনুইন। আপনি তো ওটা ফোন দেখছেন না, এবং যদি আপনি দেখতেও চান তাহলে হয়তো আপনাকে একটা আইডি প্রুফও পাঠিয়ে দেবে, যেটা গুগলে অহরহ পাওয়া যায়, আইডি কার্ড। তো এটাকে আপনি ভেরিফাই করবেন কি করে যে যেটা জেনুইন কি ফ্রড? ইভেন আপনাকে ওরা আগে টাকাও পাঠিয়ে দেবে, পেমেন্ট করে দেবে। কোনো আইডিয়া স্যাররা, কোনো আইডিয়া? এই ক্ষেত্রে যেটা করবেন, এরা তো ফ্রড, আপনি তো জানতে পারছেন না যে সে জেনুইন কি ফ্রড। ও আপনাকে বলবে আমি আর্মিতে কাজ করি, ঠিক আছে, আমার নাম অমিত, আমি এরকম আর্মিতে কাজ করি। নট অনলি প্রোডাক্ট, অনেক ক্ষেত্রে দেখেছি, টিচিংয়ের ক্ষেত্রেও হয়েছে যে আমার মেয়েকে ডান্সে ভর্তি করতে চাই বা আমার মেয়েকে গানের জন্য ভর্তি করতে চাই, আপনি তো এরকম জায়গায় থাকেন, আমি তখন জম্মু কাশ্মীর বা এরকম সামথিং জায়গায় রয়েছি, আমার ক্ষেত্রে পসিবল না আসা, তো আপনাকে আমি আপনার যা ফিস সেটা আমি পেমেন্ট করে দিচ্ছি, আমি আসতে পারছি না,
তো আপনি আপনার গুগল পে বা নাম্বারটা দিন, আমি করে দিচ্ছি। ধরুন আপনি নাম্বারটা দিলেন, বলবে আমাদের আর্মি বা এদের রুল রয়েছে আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট পাঠাতে হবে। সেটা কত? আপনি 1 টাকা পাঠালেন, যেই পাঠালেন ওরা আপনাকে একটা কিউআর কোড পাঠাবে। পাঠানোর কারণ এটাই, ও আপনার অ্যাকাউন্টের সাথে আপনার এটাকে ভ্যালিডেট করে নিল। দিয়ে যেই আপনি 1 টাকা পাঠালেন ও বলবে একটা কিউআর কোড দেবে, বলবে এটাকে স্ক্যান করলে আপনি রিসিভ করবেন। কিউআর স্ক্যান করে কি কখনো টাকা রিসিভ হয়? কিউআর কোড স্ক্যান করে কি হয়? পে করা যায়। আমরা টাকা দেওয়ার সময় কিউআর কোড ইউজ করি, কখনো তো নেওয়ার জন্য ইউজ করি কি? দোকানে গেলে তো কিউআর কোড থাকে, সে কি দেওয়ার জন্য রাখে নাকি নেওয়ার জন্য রাখে? তাহলে কিউআর কোড স্ক্যান করে কিন্তু কখনো টাকা পাওয়া যায় না, টাকা দেওয়ার জন্যই কিউআর কোড ইউজ হয়। আচ্ছা, এখানে কিছু ডু অ্যান্ড ডোন্টস আছে, ঠিক আছে? আমি আর বলছি না, আপনারা পড়ুন, যদি কোথাও ডাউট থাকে বলুন, আমি আপনাকে বলে দেবো। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন তার আগে, এটা পড়ার আগে, আপনার ফোনের সেফটি কি কি ধরনের আপনি রাখতে পারবেন? আপনার ফোন ধরুন রয়েছে, ঠিক আছে, এই ফোনটাকে আপনি সেফ কি করে রাখবেন বলুন? যার মাথায় যা আসছে, স্ক্রিন লক দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসকোড দিলাম, আর যেটা করেছি যে ওপর থেকে নোটিফিকেশন বারটা যাতে না নামানো যায়, সেটা ভেতরে সেটিংস আছে, সেই সেটিংস থেকে আমরা বন্ধ করতে পারি। ফোনের সুইচের করে যাতে ফোন সুইচ অফ না করতে পারে, যাতে অবভিয়াসলি কিছু ফোন এখন আপডেট যে ফোনগুলো আছে তাতে ফোন সুইচ অফ করা যায় না যতক্ষণ না আপনি আনলক করছেন। না যায় না। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন হোয়াটসঅ্যাপ আছে, গুগলে আছে, ফেসবুকে আছে। আর অ্যাপ লক, অ্যাপ লকটাও দরকার অবভিয়াসলি। অ্যাপ লকের মধ্যে কোনটা কোনটা লক করে রাখবেন? শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ? আমার কন্ট্যাক্ট, আপনার মেসেজেস সবই কিন্তু ইম্পর্টেন্ট, সবই কিন্তু লক করে রাখবো। এবং আর একটা সবচেয়ে বড় জিনিস, নিজের ডিভাইস, নিজের ফোন কিন্তু অন্য কাউকে দেবেন না। যদি দেন তাহলে আপনার নজরদারিতে দেবেন। সে যদি ফোন করতে চাক বা যে কোনো পারপাসেই চাক, সে কিন্তু আপনার নজরদারিতে যেন করে, আপনার চোখের বাইরে গিয়ে না করে। প্রথমত দেবেন না, কারণ আজকাল একটা স্মার্টফোন কারো হাতে নেই এমন খুব লোক কম। স্মার্টফোন সবার আছে, হতে পারে তার নেটওয়ার্কটা হয়তো ডিস্টার্ব করতে পারে ফর দ্য টাইমিং, সে হয়তো ফোন করতে চাইছে, ফোন করতে দিন, বাট আপনার চোখের সামনে। আর সব জিনিস আনঅ্যাটেন্ডেড কোনো জিনিসই রাখবেন না, আপনার ফোন কখনোই আনলক রাখবেন না। এবং যদি লকও রাখেন, এমন কিছু পাসওয়ার্ড রাখবেন বা পাসওয়ার্ড যদি দেন, নিজের ডেট অফ বার্থ অনলি দেবেন না, ঠিক আছে? ডেট অফ বার্থ দেবেন না, বা যেটা কমনলি গেস করা যায় এমন জিনিস দেবেন না। পাসপোর্টও যদি ইউজ করেন, যদি প্যাটার্নও ইউজ করেন, একটু টাফ ইউজ করবেন, বাট ভুলে যাবেন না, কারণ যদি কোনো কারণে ভুলে যান, ফোনটা কিন্তু ফরম্যাট ছাড়া কোনো অপশান নেই, ফরম্যাট ছাড়া ডেটা পাবেন না। এই জিনিসটা একটা যেটা রাস্তায় এখন ইদানিং, যে আমার ফোনের চার্জ চলে গেছে, প্লিজ ফোনটা দিন, একটা ফোন করবো, মানে এটা কিন্তু এখন হয়তো কেউ সত্যি মানে তার দরকার, বা হয়তো কেউ হয়তো ফ্রড এরকম করেই করছে। এবং সেখানে তো মানে আমরা অ্যাজ এ হিউম্যান বিং কি করা উচিত? সেখানে দেখুন, সেটা তো স্যার অন্যরকম, মানে সেটা তো মোরাল জায়গায় চলে গেল। যে মোরালে কি করবো? মোরাল আমার কি বলছে যে আমি দেবো কি দেবো না, বাট গুড ফেথ তো স্যার না দেওয়াই উচিত আমি বলবো। কারণ যেরকম ধরনের ক্রাইম হচ্ছে আজকাল, কখন কে কি ধরনের অ্যাক্টিভিটি করছে বা এমন কোন নাম্বার ডায়াল করছে আমি তো জানতে পারছি না। অবভিয়াসলি আমি তাকে ফোন করতেও দিই, আমি নাম্বারটা ডায়াল করে তাকে দেবো, নাম্বারটা ডায়াল করবো, নিজে কথা বলবো তাকে, তারপর স্পিকারে দিয়ে তাকে কথা বলাবো। আমি তাকে ফোনটা টোটালি হ্যান্ড ওভার করবো না যে ভাই তুমি নাও, নিজে নাম্বারটা ডায়াল করো, কথা বলো। আমি নাম্বারটা দিলাম, নিজে টাইপ করে দিলাম, কথা বললাম যে হ্যাঁ আদার পার্সন যে রয়েছে সে জেনুইন পার্সন, তারপর আমি তাকে, এটা আমি করতে পারি, আমার মোরালের জায়গা থেকে আমি এটা করতে পারি, বাট টোটালি ফোনটা আমি কখনো কাউকে দেবো। আচ্ছা, যেটা বলছে ডু নট শেয়ার ইউর পার্সোনাল ব্যাংকিং ইনফরমেশন, পিনকোড দিয়ে দেবেন, তাই তো? এটিএম কার্ডটার সাথে পিনকোডটা, টাকাটা তুলে দেবো। আচ্ছা, ডু নট ক্লিক এনি फेक लिंक ऑफ व्हाट्सएप, फेसबुक, एनी अदर वेबसाइट। सर ये जो लिंक होता है ना सर, वो ऑथेंटिक है कि नहीं, कैसा पता चले? जैसे मैंने बताया, कैसे कर सकते हो बताओ? HTTPS, उसका नाम अगर व्हाट्सएप होगा, अगर AAP हो गया, व्हाट्सएप के क्या है APP है, वो AAP कर देगा, कर ही सकता है। तो वो तो आपको देखना है, ये तो मिनिमम चीज आपको देखना पड़ेगा कि जहाँ पे मैं लॉगिन कर रहा हूँ वो सही है। तो यही फिशिंग लिंक है।
Next, pretend to be police officer, digital arrest. Do not befriend any stranger. বিশ্বাস করে ফোন দিয়ে দিলাম, অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেটা হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের মধ্যে। তো প্লিজ এটা করবেন না। আজকে হয়তো সে ভালো ফ্রেন্ড হতে পারে, আমি বলছি না সে ভালো ফ্রেন্ডই থাকবে, এক্সপেক্ট করব, ঠিক আছে। কালকে যে সেটা সে মিস ইউজ করবে না, তার কোনো কিন্তু অথেন্টিসিটি নেই। সে হয়তো খুব ভালো বন্ধু, আপনার জন্য হয়তো সে বললে ছাদ থেকে হয়তো জাম্পও করতে পারে, কিন্তু এতটাও ট্রাস্ট করা দরকার নেই যে ডিজিটাল মিডিয়াতে আমি আমার সব ডিটেলসগুলো তাকে শেয়ার করি। যা ফটো দিচ্ছেন এমন ফটো দেবেন না যেটা খুব পার্সোনাল হয়, সেটা আপনার সেফটির জন্য। একটা ছেলের পার্সোনাল ছবি দিলে তার কিছু যায় আসবে না, কিন্তু একটা মেয়ের পার্সোনাল ছবি যদি দেওয়া হয় সেটা কিন্তু লিড টু ক্রাইম। আমি বলছি না ক্রাইমে যাবে, বাট লিড টু ক্রাইম। তো সেই সেফটিটা আপনাদেরকেও ধ্যানে রাখতে হবে। অ্যাভয়েড ডাউনলোডিং আননেসেসারি অ্যাপ্লিকেশন। আমি কোনো লিঙ্ক থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবো না, বা এমন কোনো অ্যাপ যেটা থেকে প্রম্পট আপ আসছে আমি করবো না। কিপ SMS অ্যালার্ট অর রেজিস্টার মোবাইল নাম্বার। ব্যাংকে গিয়ে যদি কারণ না থাকে তাহলে সেটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে SMS অ্যালার্টটা প্রপারলি আসতে থাকে, কারণ ব্যাংক এর জন্য কিন্তু চার্জেস করে, চার্জ কাটে। তো সেটা আপনাকেই দেখে নিতে হবে যে আপনি SMS পাচ্ছেন না। যদি না পান, গিয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন দেবেন। অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য কোনো ফিস লাগে না ব্যাংকে। तो ये जो unnecessary ऐप होता है ना, बहुत लोग यूज करते हैं VPN ऑन करके। सर उसका रीजन क्या होता है? VPN मींस दूसरा स्टेट। VPN में नहीं, VPN का बहुत सारा रीजन होता है। VPN करने का मतलब एक चीज, पहला है खुद को एनोनिमस रखना। मैं जिसको एक्सेस कर रहा हूँ वो मेरा आइडेंटिटी नहीं पता हुआ उसको। दूसरा चीज है मैं जो डेटा भेज रहा हूँ वो सिक्योर रहेगा, जो अदर लोगों को पता नहीं चलेगा। नेट पे तो सब कुछ खुला हुआ है, सबको सब कुछ पता है। यूज ऑफ VPN इज गुड और बैड सर? अगर आप गुड सेंस में करते हैं तो गुड है। जैसे इंडिया पे पॉर्न साइट बैंड है, तो बहुत लोग इसी पर्पज पे यूज करते हैं, ज्यादातर ये यूज होता है। और जो लोग साइबर क्रिमिनल हैं वो लोग तो इसको छोड़ के बाकी जो रीजन होता है उसके लिए करते हैं। तो VPN यूज करना इज सेफ फॉर आवर डेटा बट नॉट फॉर क्राइम। क्योंकि ये याद रखना, VPN भी अगर आप यूज करते हो, वो जितना भी सिक्योर टनल होके जाए, हमारे पास वो मैकेनिज्म है कि हम VPN को भी ट्रैक कर पाएं। टॉर पे भी अगर एक्सेस करते हो, टॉर डेटा भी एक्सेस होता है, टॉर से भी पता चलता है। टॉर भी हम लोग किस लिए यूज करते हैं? एनोनिमिटी के लिए। तो एनोनिमस कुछ भी नहीं है, वो सिर्फ दिखाया जाता है एनोनिमस है, लेकिन एनोनिमस कुछ नहीं है, सब कुछ ट्रेसेबल है। এরকম অনেক PDF আছে মানে কাজেরই, যে আমাদেরকে দেওয়া হয় কিন্তু ফোন আমাদেরকে অ্যালার্ট দেয় যে মেয়ে হ্যাঁ, এখন রিসেন্টলি ওটা সিকিউরিটি থ্রেট বলে ধরছে, ঠিক আছে। ওটা নতুন প্যাচ আপডেট এসছে, দেখবেন হয়তো পরের প্যাচে ওটা ঠিক হয়ে যাবে। ওটা প্যাচ আপডেট করলে হয়তো ঠিক হয়ে যাবে। এবং যে কোনো ফাইল খুলুন, সেটা ট্রাস্টেড ফাইলও হোক না কেন, সেটা একটা প্রম্পট আছে, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিন্তু দেখবেন SBI এর ক্ষেত্রে, আমি জানি না আদার ব্যাংকিং আছে কিনা, পাসওয়ার্ড কিন্তু ওরা একটা মানে 6 মাস অন্তর অন্তর পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতেই হবে, নো আদার অপশন, করতেই হবে, ঠিক আছে। তাহলে এবার পাসওয়ার্ডগুলো মনে রাখবো কি করে? আমার হয়তো ফেসবুকের পাসওয়ার্ড আছে, আমার হয়তো আদার্স অনেক জায়গার পাসওয়ার্ড আছে, জিমেলের আছে, এই আছে, আমি সেটা জানবো কি করে? লিখে রাখাটা কি সেফ? লিখে কি ওয়ালেটে রেখে দেবো, ফোনে রেখে দেবো, ডায়েরিতে রেখে দেবো? তাহলে এবার ডায়েরিটা যদি হারিয়ে যায়, এমন কোন পাসওয়ার্ড স্যার ফরগটেন পাসওয়ার্ড করলে তো আমি আবার পেয়ে যাচ্ছি, সেই ফোন নাম্বারটাই হয়তো নেই। এখন তো ফোন নাম্বার এত ইজিলি সবাই চেঞ্জ করে না, ফোন নাম্বারটাই হয়তো নেই। এমন কোন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ডিজিটাল লকারটা যদি খুলতে না পারেন, যদি হারিয়ে হয়ে যায়, লক হয়ে যায়, পাসওয়ার্ড, ওটা তো পাসওয়ার্ড আছে। যেটা একটাই হবে। সবচেয়ে সুবিধা জিনিস হচ্ছে একটা পাসওয়ার্ড সিরিজ তৈরি করবেন। ধরুন কথার কথা বলছি, পাসওয়ার্ড তো সবসময় আমরা বলি যে আলফা নিউমেরিক রাখবেন, মানে কিছু অ্যালফাবেট থাকবে, কিছু নাম্বার থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো ধরুন কথার কথা বলি, আমার নাম অমিত, ঠিক আছে। তো আমি রাখলাম অমিত, আমি আমার নামটা বেশি দেবো না, আমি একটা পাসওয়ার্ডের উদাহরণ দিচ্ছি। ধরুন ABCD 1 2 3 4 @ এবার যদি SBI হয়, আমি পরে ওর পেছনে SBI লিখে দিলাম। যদি জিমেল হয় তাহলে আমি জিমেল লিখে দিলাম। আমি জাস্ট বলছি, এরকম করে আপনি একটা পাসওয়ার্ড সিরিজ ক্রিয়েট করতে পারবেন। তাহলে কি হবে, যখন আপনি চেঞ্জ করছেন আপনার মনে থাকবে যে আপনি কী ধরনের পাসওয়ার্ড ইউজ করছেন। কখনো @ ইউজ করলেন, কখনো সেই জায়গায় হয়তো পরে যখন চেঞ্জ করতে বলছে সেখানে হ্যাশ দিয়ে দিলেন, বা টিল্ট সাইন দিয়ে দিলেন, বা ডলার সাইন দিয়ে দিলেন। এটা ইজি হবে মনে রাখা। এবার বাকিটা আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন পাসওয়ার্ড লিস্ট। বাট এরকম যদি ইউজ করেন তাহলে পাসওয়ার্ড ভোলার চান্সেস কম। মেক অনলাইন সেলফ পারচেজ অ্যাপ্লিকেশন বুকিং থ্রু
ভেরিফাইড অ্যাপ, ঠিক আছে। ডু নট ডু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে দিলাম। এইপিএস ফ্রড হচ্ছে আচ্ছা, কোথাও গিয়ে এরকম পাঞ্চ করে টাকা তুলেছেন? এয়ারটেল প্রথম এটাকে ইন্ট্রোডিউস করেছিল, আধার বেস পেমেন্ট সিস্টেম, মানে আপনার আধারের সাথে লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন। কেউ কি তুলেছেন? গ্রাহক সেবা কেন্দ্রগুলোতে ওইভাবে করে একদম। আর খোলা যায়, টাকা তুলতে পারছেন, ঠিক আছে। তো এই রিলেটেড ক্রাইম খুব হচ্ছিল এক সময়, আজ থেকে 3 মাস আগে পর্যন্ত হয়েছে, এখন ওটা খুব বন্ধ হয়ে গেছে, এখন আর হচ্ছে না। কারণ প্রথমে লিমিট ছিল 50,000, পরে ওটাকে কমিয়ে 10,000 করা হয়েছিল, যে একদিনে 10,000-এর বেশি কেউ টাকা তুলতে পারবে না। তো এখন হয়তো আপনারা জানবেন ফোনে একটা অ্যাপ আসে, আধার অ্যাপ। এই অ্যাপের থ্রু দিয়ে আপনার আধারটাকে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। শুধু নট অনলি আপনার আধার, আপনি ওর থ্রু দিয়ে আরো 4-5টা, মানে আপনার বাড়ি যতজন আছে সবার আধারটাকে লক রাখতে পারবেন তার মধ্যে। আধার অ্যাপ, মোবাইল আধার অ্যাপ, ঠিক আছে। এতে আপনি আধার নাম্বার, প্রথমে একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করলেন, আপনার আধার নাম্বারটা দিলেন, সেই নাম্বারটাকে ভেরিফাই হবে, দিয়ে আপনি আধারটাকে ব্লক করে দিলেন। মানে আপনার আধারটা ইজিলি অ্যাক্সেস করা যাবে না। যদি আপনাকেও অ্যাক্সেস করতে হয় তাহলেও কিন্তু আগে আধারটাকে আনলক করতে হবে। সেই আনলকের টাইম পিরিয়ডটা হচ্ছে 15 মিনিট, তার মধ্যেই অ্যাক্সেস করতে হবে, নাহলে কিন্তু অটোমেটিক্যালি আবার আধারটা লক হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস, পাসওয়ার্ডটা ভুলবেন না, নাহলে কিন্তু আর আনলক করা যাবে না, সেই আবার আধার সেন্টারে দৌড়াতে হবে আনলক করার জন্য। আচ্ছা, অ্যাভয়েড কিউআর স্ক্যান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আমরা তো শপিং মলে যাই, শপিং মলে বেরোনোর পরে দেখবেন অনেক কিছু ওই কুপন টুপন ফিল আপ করতে দেয় ওরা, কি গিফট ভাউচার পাবেন, যদি কিছু লটারি ড্র হয় তাহলে পাবেন। করা উচিত তো? কেন কেন করলে কি হবে? আচ্ছা, ওখানে কি ডেটা ফিল আপ করি আমরা? আলটিমেটলি আমার সব ডিটেলসই দিলাম না, আমার ফোন নাম্বার দেওয়া মানে সবই দিয়ে দিলাম। তো অ্যাভয়েড করবেন, যতটা পারবেন অ্যাভয়েড করবেন, ঠিক আছে। বি কেয়ারফুল হোয়াইল ম্যাট্রিমোনিয়াল সাইট, এখন আপনাদের সেই জায়গায় আসেনি, বাট ম্যাট্রিমোনিয়াল ফ্রডও হয়, এখন অনেকটাই কম, বিকজ। আচ্ছা, যেটা বলছিলাম যে সবসময় যদি আমরা, এখন যেটা হয়েছে আমরা হয়তো রিপোর্ট করতে যেতে পারছি না, এমন একটা রিমোট প্লেসে আছি যেখানে হয়তো বাইরেতে গেছি, সেখানে হয়তো অপশন নেই। আমার কিন্তু এই দুটো অপশন রয়েছে, 1930 আর cybercrime.gov.in। আমি যে কোনো জায়গায় বসে যদি আমার হাতে ফোন থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে, আমি কিন্তু কমপ্লেন লজ করতে পারব। সেটা ফিনান্সিয়াল ক্রাইম হোক, নন ফিনান্সিয়াল ক্রাইম হোক, ওমেন রিলেটেড ক্রাইম হোক, চাইল্ড রিলেটেড ক্রাইম হোক, সবার কিন্তু অপশন এই পোর্টালের মধ্যে দেওয়া আছে। আর যাদের ফিনান্সিয়াল ক্রাইম হচ্ছে তাদের তো অবভিয়াসলি এই পোর্টালের থ্রু দিয়ে আপলোড করা খুবই দরকার। যত তাড়াতাড়ি আপলোড করবেন, ব্যাংক বলছে 72 ঘন্টা, কিন্তু যত তাড়াতাড়ি আপলোড করবেন আপনার কিন্তু টাকা ব্লক হওয়ার চান্সেস তত বেশি থাকবে। আর এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের কিছু চ্যানেলস রয়েছে, ফেসবুক চ্যানেলস রয়েছে, হোয়াটসঅ্যাপেও রয়েছে। এটা আপনারা যদি ফলো করেন, যা যা নিত্য নতুন ক্রাইম হচ্ছে বা কী ধরনের ক্রাইম আপ ট্রেন্ডিং রয়েছে সেইগুলোর আপডেটস আপনি এখানে পাবেন। মানে এইগুলো কি অটোমেটিক মেসেজ আসবে? হ্যাঁ, এগুলো স্যার গ্রুপ আছে, চ্যানেলস আছে, তো সেখানে অটোমেটিকলি আমরা যেগুলো পোস্ট করতে থাকি সেগুলো যে কেউ হতে পারবে স্যার, যার জন্যই দেওয়া স্যার। এটা ওপেন টু অল, মানে পাবলিকের জন্য। এটা একটা ছবি তুলে রেখে স্যার একটা কাজ করতে পারেন, এটা ছবি তুলে রেখে আপনাদের ওয়াল যেটা রয়েছে ওয়ালে পেস্ট করে দেবেন, যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। এক্সে যদি কেউ কমপ্লেন করে তাহলে #DCC মানে ডিসি সাইবার কেপি করলেই, মানে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন, মানে হ্যান্ডেলটা পেয়ে গেলেন, তারপর ওখানে আপনি গিয়ে কমপ্লেন করলেন, সেই কমপ্লেনগুলো অ্যাটেন্ড করা হয়। আর এই যে কলকাতা পুলিশের যে ফেসবুক পেজ আছে, তাতে যে খবরগুলো দেয় যে চোর ধরা পড়লো বা কেউ ওটা স্যার মেনলি আমরা ইউজ করি কি, যে সেরকম হ্যাঁ মোটিভেট করার জন্য, যে আপনারা আসুন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার কারো 10,000 টাকা ফ্রড হয়ে গেল, সে তো আর কমপ্লেন করতে আসছে না, সে ভাবছে 10,000 টাকার জন্য আবার কমপ্লেন করবো, পুলিশ হ্যারাস করবে। কারণ আজকে কলকাতায় আছি বলে স্যার হিউম্যান রাইটস রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, বা আমার হাতের কাছে পুলিশ স্টেশন রয়েছে, কিন্তু ডিস্ট্রিক্টে তো সেগুলো নেই। আজকে বাঁকুড়া যদি কোনো এক জায়গায় হয়, সে কিন্তু আর আসবে না, কারণ তাকে পুলিশ স্টেশন, নর্মালি পুলিশ স্টেশন প্রথমে অ্যাটেন্ড করবে না। দ্বিতীয় কথা হচ্ছে তাকে সেই পুলিশ স্টেশন যাওয়ার জন্য হয়তো 5 কিলোমিটার 10 কিলোমিটার যেতে হবে। তো তার জন্যই স্যার এইগুলো করা, যে মোটামুটি আর তারা ইনিশিয়ালি কমপ্লেনটা করুক,
এটা হয় স্যার কি, যখনই কমপ্লেন হচ্ছে এটা এমএইচএ তে হচ্ছে, এমএইচএ এর I4C বলে একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা এটাকে হ্যান্ডেল করে। তারা কমপ্লেনগুলো রিসিভ করলো, করার পর ব্যাংকিং চ্যানেলসকে পাঠাচ্ছে, প্লাস এলিয়েগুলোকে পাঠাচ্ছে। এলিয়েতে কারা হচ্ছে, আমরা হচ্ছে যেমন নোডাল অফিসার রয়েছে, সেই নোডাল অফিসার থ্রু সেটা পার্টিকুলারলি সেই যে ডিস্ট্রিক্টের যে পুলিশ স্টেশনের আন্ডারে সে পড়ছে, কারণ তাকে সেই ডিটেলসগুলো দিতে হচ্ছে যে কোন থানার আন্ডারে থাকে, তার বাড়ি অ্যাড্রেস দিতে হচ্ছে, পুরো ডিটেলসটা কিন্তু সেই লোকাল থানায় চলে যাচ্ছে। তো একটা জিনিস, যাই ক্রাইম হোক না কেন, আর একটা জিনিস মানে কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে বা এ হয়েছে বলে নাম্বার ব্লকিং এ দিয়ে দিলেন বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে দিয়ে দিলেন, এটা কিন্তু করবেন না, ঠিক আছে? এটা কিন্তু গুড ফেথে কারোর প্রবলেম সলভ করার জন্য করা হয়েছে, কারোর প্রতি কোনো ক্ষোভ রয়েছে, গ্রাজ রয়েছে, সেইটাকে এক্সপ্রেস করার জন্য কিন্তু এটা নয়। এটা হলে কিন্তু আপনার এগেনস্টও লিগ্যাল অ্যাকশন হতে পারে, ঠিক আছে? তো ইউজ করুন সেফ সাইডের জন্য, গুড পুলিশিং এর জন্য। কারণ আপনারা যখন কোনো কমপ্লেন করছেন, কোনো একটা ক্রাইম কমপ্লেন করছেন, আপনারাও কিন্তু একটা পুলিশিং এর পার্ট হচ্ছেন, এটা মনে রাখবেন। আপনারা যদি আমাদের না জানান, আমরা কিন্তু তার উপর কাজ করতে পারবো না। যেমন ভার্বাল আপনি বললেন যে আমার টাকা চলে গেছে, আমি কিন্তু কোনো অ্যাকশন নিতে পারবো না যতক্ষণ আপনি আপনাকে লিখিত একটা কমপ্লেন দিচ্ছেন। তার মানে কি, আপনিও তো একটা পুলিশিং এরই কাজ করছেন, পুলিশকে হেল্প করছেন। তো যে কোনো ধরনের ক্রাইম, আমি শুধু ফিনান্সিয়াল ক্রাইম বলছি না, আজকে যদি কোনো রকম কেউ স্টকিং করে বা কেউ অন্য ছবি পোস্ট করে দেয়, বাজে ছবি পোস্ট করে দিচ্ছে, কাউকে হয়তো ছবি দিয়ে দিয়েছেন, সেইগুলোও ইন্টিমেট করবেন, সেগুলো আমাদের জানাবেন, না হলে কিন্তু আমরা কোনো রকমভাবেই হেল্প করতে পারবো না। আর যে কোনো ক্রাইম আপনি ইন্টিমেট করবেন, সে আমাদের করুন, লোকাল থানাকে করুন, জানাবেন। না জানালে কিন্তু কোনো প্রবলেমেরই কোনো সমাধান আপনারা কিন্তু পাবেন না। কারোর কোনো জিজ্ঞাসা আছে? বলো। বলছিলাম যে ফেসবুকে হঠাৎ করে একদিন রাত্রেবেলা নোটিশ আসলো যে আমার ফেসবুকটা সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু আমি এমন কোনো কাজ করিনি যেখানে সাসপেন্ড হওয়ার মতন। তো সেটা সাসপেন্ড হওয়ার আগে আমি ওই পেজটাকে বা আমার যে অ্যাকাউন্টটা আছে সেইটাকে আমি ওটাকে মানে আর্নিং স্টার্ট হয়ে গেছিলো। তো আমার ওখানে তো ডিটেলস তো দেওয়া আছে, ব্যাঙ্ক ডিটেলস, এমনি যত ডিটেলস লাগে সব তো দেওয়া আছে। তাহলে এখন তো আমি সেই অ্যাক্সেসটা পাচ্ছি না, তাহলে এখন কি করা উচিত? দেখো, সবচেয়ে বড় জিনিস প্রবলেম হচ্ছে এটা, যদিও ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এরা প্রথমে আমাদের কোনো রিপ্লাই আমাদের করতো না, বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে সেই মেজার্সগুলো দেওয়া হয়েছে বলে তারা একটা করে নোডাল অফিসার আমাদের এখানে অ্যাপয়েন্ট করেছে। তো ওদের যতই ওরা আমাদের এখানে নোডাল অফিসার থাক না কেন, ওরা কিন্তু ইউএস ল অনুযায়ী চলে। মানে আমার এখানে যদি একটা ফেক প্রোফাইল হয় এবং ফেক প্রোফাইলে যদি কোনো পোস্ট না হয়, শুধু জাস্ট ফেক প্রোফাইলটা কেউ বানিয়ে রেখে দিয়েছে, ফেসবুক কিন্তু সেটা বন্ধ করবে না, কারণ তার জন্য কিন্তু সেটা একটা নর্মাল প্রোফাইল, ঠিক আছে? আমার জন্য হয়তো সেটা ফেক প্রোফাইল, কিন্তু ফেসবুকের জন্য সেটা একটা নর্মাল প্রোফাইল, যেটা কোনো রকমভাবে তাদের রুল ভায়োলেট করছে না। তো ওটা টোটালি ওদের। এবার তোমার যে অ্যাকাউন্ট ব্লকের কথা বলছো, ওদের হয়তো কোনোভাবে লিগাল টার্মে ওটা আটকেছে, তার জন্য কি করতে হবে, তুমি ফেসবুককে রিপোর্ট করবে, তোমার ডকুমেন্টসগুলো দেবে, একটু সময় ওরা নেয়। ওখানে দেওয়া ছিল 180 দিনের মধ্যে। এবার আমি ওদের গাইডলাইন্সটা প্রথমে পড়িনি, যতটুকুনি আমার দরকার ছিল পড়েছিলাম, কিন্তু তারপরে যখন আমি পুরো ডিটেলস গাইডলাইন পড়ছি যে 180 দিনের মধ্যে আমি নতুন কোনো প্রোফাইল ক্রিয়েটও করতে পারবো না, কিন্তু আমি ভুলবশত আমি জানতাম না, আমি নতুন প্রোফাইল ক্রিয়েট করার চেষ্টা করছি, যতবার আমি চেষ্টা করেছি আমাকে ততবারই আবার সাসপেন্ড করে দিয়েছে। আমার নাম, আমার ইমেল আইডি, আমার ফেস যাই দিচ্ছি না কেন, কিছুতেই দিচ্ছিল না। তো এখন তো আর আমি নতুন কোনো প্রোফাইল আমার ফোন থেকে হয়তো আমি আর খুলতে পারবোই না। আর আমার নাম বা নাম্বার দিয়ে করতে পারবেন না, হয়তো অন্যরকম ভাবে করলেও করা যেতে পারে, কিন্তু আমি আমার অরিজিনাল যে প্রোফাইলটা আছে, যেখানে আমি সবকিছু অলরেডি দেওয়া আছে, সেটা তো আমি আর ফেরতও পাবো না, বা ফেরত পাওয়ার কোনো আশাও আমি খুঁজে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? একটাই অপশন, সেটা হচ্ছে ফেসবুকের সাথে লিয়াজ রাখতে হবে। মানে কিভাবে স্যার? ওই মেল করতে হবে, ওদের মেল করে, মানে ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বারও নেই, আপনাকে মেল করে জানাতে হবে। খুব বেশি একটা যেটা করতে পারেন, আপনি হয়তো আমাদের কাছে একটা মেল করতে পারেন, আমরা লিগালি একটা মেল ওদেরকে করতে পারি যে এই ইউজারদের এরকম এরকম প্রবলেম হচ্ছে, তো কাইন্ডলি যদি ভেরিফাই করে অ্যাকাউন্টটা ওদেরকে ফেরত দেওয়া যায়। ফেসবুকে হয় না যে প্রোফাইল আমি ফেসবুক ওপেন করলে আমার প্রোফাইলটা দেখায়, আমি তারপরে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে আমি আমার প্রোফাইলে ঢুকছি, আমাকে দেখাচ্ছে, যখন আমি পাসওয়ার্ডের জায়গায় যাচ্ছি সেখানে আবার দেখাচ্ছে যে আমি নাকি হিউম্যান কি বলতে হবে
না হিউম্যান রাইট না না হিউম্যান রাইট না, মানে সামথিং কিছু একটা ভায়োলেট করেছেন যার জন্য আপনারা ভায়োলেট করেছি, block সেটার করে জন্য দিয়েছে। সাসপেন্ড করে দিয়েছে। এখন আগে দেখাচ্ছিল 180 দিন, এখন দেখাচ্ছে পার্মানেন্টলি সাসপেন্ডেড। তাহলে ও অ্যাকাউন্ট আর ফেরত দেবে না, ও অ্যাকাউন্ট আর ফেরত পাবেন না। রিজন কেন দেয় কিন্তু না? রিজন নেই কিছু স্যার। ওটা ওদের অ্যাজ পার ল, মানে ওদের ল অনুযায়ী ওরা করে, ঠিক আছে। কেন হচ্ছে, হ্যাঁ হয়তো একটা মিনিমাম বেসিক বলবে যে হ্যাঁ আপনি হয়তো এরকম ধরনের রিলিজিয়াস পোস্ট করেছিলেন বা পলিটিক্যাল কোনো পোস্ট করেছিলেন, এরকম যার post জন্য তো অনেক হচ্ছে। আমি কথা বলছি হচ্ছে, কিন্তু ফেসবুকের কাছে ওদের কাছে যদি মনে হয় যদি এটা ক্রাইম বা এটা ভায়োলেট করছে ওদের রুল, ওরা কিন্তু করে দেবে। ইভেন আমাদের ক্ষেত্রে আমরাও সেটা করি, যদি কারোর কেউ এমন কিছু রিলিজিয়াস পোস্ট করছে, পলিটিক্যাল পোস্ট করছে, যেটা ম্যাক্সিমামই কোনো ইলেকশন বা এরকম এলে হয়, যে পার্টিরা রয়েছে তারা এগুলো করে থাকে, এই পোস্টগুলো কিন্তু কেউ শেয়ার করবেন না, কিন্তু এটাও কিন্তু ক্রাইমের মধ্যে পড়ে। অ্যাজ পার ইন্ডিয়ান ল এটাও কিন্তু ক্রাইমের মধ্যে পড়ে। কোনো নিউজ, কোনো ইনফরমেশান উইদাউট নলেজ শেয়ার করবেন না। কারণ রিসেন্টলি একটা হয়েছিল, একটা রাইটিং হয়েছিল যেটা বাংলাদেশে হয়েছিল, সেটা আমাদের এখানে ত্রিপুরা দেখিয়ে অনেকেই কিন্তু শেয়ার করছিল। তো শেয়ার করুন, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া গুড ফেথের গুড পারপাসের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এমন কিছু জিনিস শেয়ার করবেন না যেটা আপনার নলেজ নেই। হ্যাঁ আমি পেলাম এখানে একটা ভাইরাল হচ্ছে, বাইকে মারছে, আমি শেয়ার করে দিলাম। আগে জানুন যে সত্যি কি ঘটনা কিনা, কারণ আপনি যখন কাউকে শেয়ার করছেন সেও তো ভিকটিম হয়ে যাচ্ছে, সেও তো সেটাকে ফরওয়ার্ড করছে। এর মধ্যে কি হলো, চেন অফ আপনারা লুপে চলে এলেন। আপনি ওকে করলেন, ও ওকে করলো, সবাই কিন্তু লুপে এলেন। অ্যাকশন কিন্তু সবার হবে, কারণ আপনি বলতে পারবেন না যে আমি না জেনে করেছি, বা ও বলতে পারবে না যে আমি না জেনে করেছি। সেটা জানার দায়িত্বটা আপনার। আর কিছু কারণ, আর কোনো অসুবিধা হলে তো আমাদের ফোন নাম্বার এই সাইট রয়েছে, কমপ্লেন করতে পারবেন। যে নোটপ্যাড থাকে আমাদের, ওখানটা আমরা আইডি পাসওয়ার্ড তো লিখে রাখবো উচিত। তুমি বলো, উচিত? আচ্ছা, আমাদের এই যে ফোন অফ, মানে ধরুন আমি এখন তো ফোনটা অ্যাক্সেস করছি না, কিন্তু আমার নেট অন আছে, আমার ওয়াইফাই অন আছে, সবকিছু অন আছে, তাহলে এক্ষেত্রে কি আমার ধরুন আমার ক্যামেরাটা কি অ্যাক্সেস হচ্ছে, মানে গুগল কি আমার ডেটা নিচ্ছে? স্যার গুগলের এই নিয়ে গুগলের ইউএস কোর্টে একটা শুট হয়েছিল, ঠিক আছে, যেখানে ইউএস কোর্ট বলছে, মানে একজন কেস ফাইল করেছেন যেখানে বলছে গুগল যেহেতু ডিভাইসটা ওরা মানে ওদের মেল আইডি ছাড়া রেজিস্টার করা যাচ্ছে না, গুগল কিন্তু প্রতিনিয়ত আমাকে ট্র্যাক করছে। যার আপনি ডিটেলস যদি দেখতে চান, গুগলেরও 68টা সার্ভিস আছে, 68 সার্ভিসেস। সেই 68টি সার্ভিসের মধ্যে ব্লগিং আছে, ফটোজ আছে, ড্রাইভ আছে, ইভেন আপনার ম্যাপও রয়েছে। তো সেখানে কিন্তু গুগল কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে ট্র্যাক করছে। আপনি যদি ফোনে নেট বন্ধ করে দেন, এয়ারপ্লেন মোডেও করে দেন, তাও কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করছে। মাসের শেষে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি কোথায় কোথায় কত ঘুরেছি। একদম, আপনি কিভাবে গেছেন, কি মোডে গেছেন, গাড়ি করে গেছেন, বাইকে করে গেছেন, মানে স্পিডটা দেখে ওরা ডিটারমাইন করে। এই যে প্রাইভেসিটা আমার যে চলে যাচ্ছে, তো মানে হাউ টু সলভ দ্যাট? স্যার এই প্রাইভেসি চলে যাচ্ছে বলতে পারেন, কিন্তু প্রাইভেসিটা তো ফ্রিতেও দিচ্ছে, মানে এই যে সার্ভিসটা তো আপনাকে ফ্রিতেও দিচ্ছে। আপনি যদি বলেন এই যে এআই, আজকে যে এআই হচ্ছে সব থেকে ভূমি, মানে সব কিছুর ক্ষেত্রে। আপনি ধরুন কথা বলছি, এই যে আমরা কথা বলছি সাইবার সিকিউরিটি নিয়ে, তো যদি কারোর ফোনে নেট অন থাকে, দেখবেন কিছু কিছু বাদেই সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম নিয়ে নোটিফিকেশন আসবে আপনার কাছে। যেমন আমরা দার্জিলিং নিয়ে কথা বললাম, একটু পরেই দেখলাম আমাকে দার্জিলিং এর রিলস। এটা কিছুই না, এটা হচ্ছে আপনার এআই, এটা এআই। আপনি এটা বাই ডিফল্ট আপনার ফোনে রয়েছে, আপনি চাইলেও হয়তো বন্ধ করতে পারবেন, কিছু সেটিংস আছে সেগুলো দিয়ে হয়তো করতে পারবেন, কিন্তু কতটা সুরাহা হবে আমি জানি না। কারণ আমরা কিন্তু অলওয়েজ ট্র্যাক হচ্ছি, কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ট্র্যাক করছে, যার সব থেকে বড় অপশন হচ্ছে গুগল। গুগল কিন্তু আমাদের সব ডেটা রাখছে, সব কিছু ট্র্যাক করছে, ইভেন হেলথ ডেটা, আমার মেডিসিন ডেটা। আপনি হয়তো দেখবেন গুগল ফিট আছে, যদি কেউ গুগল ফিট অ্যাক্টিভেট করে দিয়ে থাকেন, দেখবেন তার সব রিলেটেড ডেটা, আপনার কখন মেডিসিন শেষ হচ্ছে, আপনার ব্লাড প্রেশার কখন ডাউন হচ্ছে, সব দিয়ে দেবে, যদি ফোনটা আপনার বডির সাথে টাচ থাকে। আপনার ইভেন এটাও আছে, আপনার ফোনটা যদি আপনার বডির থেকে দূরে থাকে, ফোনটা কিন্তু লক কন্ডিশনে থাকবে, এটাও কিন্তু গুগল করে দেয়। তো আমাদের প্রাইভেসি বলে, স্যার প্রাইভেসি, সত্যি কথা বলতে প্রাইভেসি ইজ আ মিথ। প্রাইভেসি বলে কিচ্ছু নেই, আমার কোনো জিনিসই প্রাইভেট নয়। তাহলে এটাকে একদম ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে স্যার আজকের দিনে চলবেন কি করে? কিপ্যাড ফোনে যেতে হবে, কিপ্যাড ফোনে যেতে হবে। আমরা তো অ্যাকচুয়ালি স্মার্টফোনে ফোন আর এসএমএস বাদ দিয়ে বাকি সবই করি, শুধু ফোন আর এসএমএসটা মানে করতে হয় তাই করি, নাহলে হয়তো ওটাও করতে হতো না। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আজকে সেশনটা শেষ করি। যদি কারণ এখন আর ক্রস কানেকশন হয় না, আগে এটা হয়। কিসের কানেকশন? ফোন করলে এখন কিন্তু ফোন ডাইভার্ট সেরকম ভাবে হয় না, কারণ প্রথমে যখন সিডিএম এ কানেকশন ছিল, ঠিক আছে, তখন এই প্রবলেমগুলো হতো, কিন্তু জিএসএম আসার পরে এই প্রবলেমটা ইনিশিয়ালি ছিল, পরে এটা একদমই সলভ হয়ে যায়। আর 5G এবং 4G 5G তে তো একদমই নেই কানেকশন, একদমই এই প্রবলেম নেই। হয়তো কোনোভাবে হয়ে যাচ্ছে, কোনো একটা দুটো কল হবে, বাট এই প্রবলেম মানে এই ক্রস কানেকশনের কনসেপ্ট কিন্তু এখন আর নেই। ক্রস কানেকশনের কনসেপ্ট নেই, হয়তো কোনোভাবে ভুল হয়তো চলে গেছে কোনোভাবে। রং নাম্বার, ওটা কি ওরা আমার নাম্বারটাই ডায়াল করছে? হ্যাঁ, আপনার নাম্বারই হয়তো ভুল করে কথা। এই স্যার নর্মালি আরেকটা জিনিস বলে রাখি, যখন রং নাম্বারের কথা এলো, আপনি ইউপিআই ট্রানজাকশন যখন করছেন, যদি কোনো কারণে আমরা তো নাম্বারেতে পাঠাতে পারি টাকা, ইউপিআইতে আমরা পাঠাতে পারি তো নাম্বারে টাকা, যদি ভুল করে কোনো নাম্বারে টাকা পাঠিয়ে দিই, ধরুন লাস্টে 6 রয়েছে, আমি সেখানে 6 এর জায়গায় 7 করে দিলাম, সেই টাকা কিন্তু ফেরত পাবেন না। তার জন্য ব্যাংকে দৌড়াতে হবে। ব্যাংকও কতটা হেল্প করবে আমি জানি না, মানে যদি না সেই ব্যক্তি আমাকে ফেরত যদি না সেই ব্যক্তি ফেরত দেয়। অবভিয়াসলি কমপ্লেন করতেই পারবেন, কমপ্লেন হবে, কিন্তু একটু কশিয়াসলি। আমাকে একদম 10,000 টাকা পাঠিয়েছিল, আমি তাকে আবার পরে রিটার্ন করেছিলাম। ভালো তো, এটা গুড পুলিশিং তো। প্লেয়ার, ও আমাকে চিনতো না, ওর বাড়ি মানে নর্থ বেঙ্গলে। ওকে আমি চিনতাম বলে আবার ওকে আমি, ওর নাম্বারটা আমার ফোনে সেভ ছিল। আচ্ছা, আরেকটা যেটা যখন বললেন, আমি আবার তাকে রিটার্ন করেছি। দেখবেন এরকম লোন অ্যাপেরতেও অনেকে করে যে হয়তো টাকা এলো, আপনি হয়তো লোন নিচ্ছেন না, জাস্ট অ্যাপটা ডাউনলোড করে দেখছেন কি হচ্ছে না হচ্ছে। আমি লোন অ্যাপে বলছি না, অন্য অ্যাপেও বলছি, হয়তো দেখছেন কি হচ্ছে না হচ্ছে, তারপর আর নিলেন না। ওরা কিন্তু লোন দিয়ে দিত, লোন অ্যাপের ফ্রডের ক্ষেত্রে তাই করতো ওরা। আপনি হয়তো অ্যাপটা ইনস্টল করলেন, একটা পার্টিকুলার টাইম পর্যন্ত গেলেন, গিয়ে আর লোনের অ্যামাউন্টটা দিলেন না। ওরা কিন্তু জেনারেসলি ওরা আপনার অ্যাকাউন্টে 2,000 টাকা 5,000 টাকা সেন্ড করে দেবে, করে পরের দিন থেকেই বলবে যে আপনার অ্যাকাউন্টে টাকা আমরা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, টাকা আমরা দিয়েছি, এবার টাকা রিফান্ড করুন। ঠিক আছে, টাকা কিন্তু রিফান্ড করতে যাবেন না, আগে দেখবেন হয়েছে কিনা। যদি সত্যি টাকা দিয়ে থাকে, লোকাল থানায় যাবেন, গিয়ে একটা কমপ্লেন করবেন। যাকে তাকে টাকা ফেরত করতে যাবেন না, কারণ টাকা ফেরত করাটা কিন্তু সলিউশন না। কারণ যেই আপনি টাকা ফেরত করবেন, আবার আপনাকে টাকা দিয়ে দেবে বা বলবে আপনার টাকা পাইনি। এরকম করে কেউ হয়তো 2,000 টাকা 3,000 টাকা পেয়েছে, সে হয়তো 10-12,000 টাকা দিয়ে দিয়েছে। টাকা দেওয়াটা কিন্তু সলিউশন না। স্যার ব্যাংক থেকেও তো এরকম হয়েছে। আগে কিছু বলতে শোনো স্যার, আধারের সাথে ফোন নাম্বারের লিংক বা ব্যাংকের সাথে ফোন নাম্বারের লিংক, এগুলো কি সাইবার ক্যাফেতে যাওয়ার মানে যাওয়ার আগে কি আমি অন্য ওই যে মেন জায়গা থেকে কি করিয়ে নিতে পারি? দেখো, ক্যাফেতে কিন্তু আধার ফোন নাম্বার লিংক হয় না। কেউ কোনো ব্যাংক কি করে আধার ফোন নাম্বার লিংক? ব্যাংক করে, ক্যাফে করে না। সাইবার ক্যাফে কিন্তু আধার ফোন নাম্বার লিংক করে না। সেটা হয়তো কোনো অথরাইজ, যাদের অথরাইজ করা আছে আধার থেকে, তারাই কিন্তু করতে পারবে, অথবা পোস্ট অফিস বা কি করতে পারবে, ওই আধার সেন্টার। আচ্ছা, সাইবারে যেমন আমাদের ওখানে রয়েছে একটা দোকান, করতে যাবে না, চেষ্টা করবে অথরাইজ জায়গা থেকে করার। ঠিক আছে, ব্যাংক করে, কিছু ব্যাংকে অথরাইজ করা আছে, যেমন এসবিআই আছে, পিএনবি আছে, এরা করে। আধার সেন্টার রয়েছে, কানাডা ব্যাংকও করবে ওরাই, কোনো কিন্তু ক্যাফে করে না। যদি এমন জায়গা থাকে যেখানে হয়তো রিমোট জায়গা, যেখানে ক্যাফে করে দিচ্ছে, বাট কতটা জেনুইন আমি বলতে পারবো না সেটা। তথ্যমিত্র কেন্দ্র আছে গভর্নমেন্টের, হ্যাঁ, সেইগুলো সেফ, সেই ক্যাফেগুলো সেফ। বাথরুম ইউজ করা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ফোনটা বাথরুমে কি কাজে লাগবে আমি জানি না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ হতে পারে অনেকের থাকে যে অফিসের ক্ষেত্রে অনেকের দরকার পড়ে, তোমাদের হয়তো এখন অতটা দরকার পড়বে না। যারা স্যারেরা আছেন তাদের হয়তো টাইম টু টাইম মেসেজ দেখতে হয়, করতে হয়, ফাইল পাঠাতে হয়, তো হয়তো দরকার পড়তে পারে। বাট বাদি আদার পারপাসের জন্য বাথরুমে ফোনটা খুব একটা দরকার নেই আছে। দেখুন, ক্যামেরা স্পাই হতে পারে না আমি বলবো না। এমন অনেক অ্যাপই আছে যারা স্পাই করতে পারে, আপনার ক্যামেরাটাকে ইউজ করে থাকে, আমরাও করে থাকি। এমন কিছু অ্যাপ ইনস্টল করে দিয়ে করতেই আনন্যাচারাল কিছুই না। আপনি কি স্টোক করছেন সেগুলো রেকর্ড হচ্ছে, বাট সেগুলো ফিশিং অ্যাপ থাকে যারা এগুলো করে। আপনি অথরাইজ জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করলে সেগুলো হবে না, কোনো লিঙ্ক থেকে করলে কিন্তু হতেই পারে। কোন অ্যাপ কি করছে জানা যাচ্ছে না। হ্যাঁ বলুন।
फ़ोन में एक कॉल आया था, तो उन्होंने मेरे को बोला कि मेरे को आपके पापा ने मुझे नंबर दिया है, तो मैं आपके अकाउंट में 20,000 डाल रहा हूँ, और मैसेज भी आया मेरे फ़ोन में दैट हाँ क्रेडिट हुआ है 20,000, बट उसमें जब आता है तो वहाँ पे रहता है SBI XXX और लास्ट डिजिट आता है 4 डिजिट आपका अकाउंट नंबर। गाइड पाठियो तो फिर हुआ क्या कि এটা হচ্ছে সেই वो बोला DCRC सेंटर एक मिनट एक्चुअली आस्ते मैसेज आया था क्रेडिट हुआ आपके अकाउंट में 20,000, वो लाइन पे ही है कॉल पे। फिर ज़्यादातर पापा का जितना भी पैसा है मेरे अकाउंट में ही आता है, क्योंकि पापा ऑनलाइन ट्रांजेक्शन नहीं करते, हम ही करते हैं। तो हुआ क्या कि 20,000 वो बोला, और बाकायदा मैसेज भी आया, बट इट वाज अ फेक मैसेज, ठीक है, वो मैसेज फेक था, पूरा फेक था। और 20,000 बोला कि मैं उसको भेजना था 20,000, फिर बोला 2,000 उसको भेजना था, वो भेज दिया 20,000 का मैसेज। तो आई वाज लाइक कंफ्यूज कि उसने 20,000, तो वो बोला कि गलती से चला गया। हाँ बेटा गलती से 20,000 चला गया है, 2,000 मुझे भेजना था, ठीक है, 18,000 रिफंड कर दो। हाँ 18,000 रिफंड कर। फिर उन्होंने इनवेल मेरे पापा का भी नाम लिया, ठीक है, दैट हाँ छोटे लाल मेरे पापा का घर का नाम है, तो इतना फ्रेंडली नाम लिया कि मुझे लगा कि हाँ वो आदमी सच में वो मेरे पापा का ही कोई है, क्योंकि पापा सारा ट्रांजेक्शन मेरे से ही करवाते हैं। आपका ये पापा का जो फैमिली नेम है ना, वो देखना ट्रू कॉलर में किसी न किसी के पास होगा, किसी ने सेव करके रखा होगा, तो कहीं ना कहीं वो दिखाएगा। तो सर मेरा 18,000 तो गया, 18,000 गया, फिर 2,000 मिला ना वो भी क्या सर बता रहे हैं फिर क्या हुआ कि 18,000 गया मेरा, वो बोला कि 18,000 आया नहीं है, ठीक है, फिर भेजो, आया नहीं है, मेरे यहाँ से दिखा रहा है कि डेबिट हो चुका है। अब तो हम जब टोटल अकाउंट मतलब टोटल अमाउंट देख रहे हैं, मेरा भी गया, पापा को जो था वो भी गया। उसके बाद जब अकाउंट से पैसा कटना स्टार्ट हो गया, तुरंत हम गए, मतलब जो हम तो कोलकाता शिफ्ट हो गए हैं, तो मेरा घर है झारखंड, तो फिर हम तुरंत यहाँ पे जो गए, मतलब पुलिस स्टेशन तुरंत गए अपने फैमिली के साथ, लेटर वेटर जितना जो भी था सारा मैंने किया, फिर जाके लेटर लिखा। ये तो यहाँ पे बोला कि जहाँ पे आपका घर है, जहाँ आपका बैंक है, वहाँ पे जाइए, वहाँ से होगा, यहाँ से नहीं होगा। तुरंत हम झारखंड गए, झारखंड जाके हजारीबाग में मेरा घर हुआ, फिर वहाँ बैंक में हम लेटर लिखे अकाउंट, फिर उसका अकाउंट भी हम फ्रीज करवाए जहाँ पे होता। फिर तुम्हारा अकाउंट फ्रीज करवाया? हाँ मेरा भी फ्रीज हुआ, उसका भी मतलब कि वो भी लॉक करवाया। फिर क्या ये पुलिस स्टेशन में भी मैंने सब कुछ लिखा, केस वेस सब कुछ हुआ, लेकिन पैसा जो निकल गया वो तो हाँ उसे मिलेगा नहीं। अगर ये पोर्टल आपको अगर पता होता ना, तो आपको रांची झारखंड दौड़ना नहीं पड़ता। मैंने कॉल किया, बहुत कॉल करते करते सुबह हो गया। देखो एक्चुअली जो चीज़ है ना, ये देखो तुम्हारा एक फ़ोन नंबर है ना, सारा दिन में मैं पकड़ लेता हूँ 50 कॉल आता होगा। नहीं सर, एक ही कॉल आता है सारा दिन में। अच्छा चलो ठीक है, 10 कॉल आता है, लेकिन ये जो 1930 है ना, ये ऑल ओवर इंडिया के लिए है, ठीक है। तो ये जब भी फोन करोगे आप बिजी पाओगे, तो उसके लिए ऑल्टरनेटिव, हाँ वो बिजी रहता है इसके लिए। हालांकि चैनल्स बहुत सारे क्यों हैं, मैं देख के आया हूँ, 15 चैनल होगा इस नंबर का। cybercrime.gov.in में किया था आपने, তো हो जाना चाहिए था, সে গলত नहीं। তো হ্যাঁ, এটা একটা ঠিকই বলেছে, এরকম একটা ক্রাইম হচ্ছিল রিসেন্টলি, এখন একটু কমেছে। যে ধরুন আপনি একটা ওলা বা উবের বুক করলেন, ঠিক আছে, কেউ একজন ফোন করে বললো ধরুন ওলা বা উবের বুক করেছেন, ঠিক আছে, হয়তো রাইড নেওয়ার আগেও হতে পারে, পরেও হতে পারে, হয়তো কেউ এখন তো অনলাইন পে করাই যায়, ঠিক আছে, রাইডে পে করতে গিয়ে হয়তো 500 টাকা হয়েছে, ও হয়তো ভুল করে বলছে যে আমি 5,000 টাকা পেমেন্ট করে দিয়েছি আপনাকে, ঠিক আছে, 5,000 টাকা। আপনি দেখলেন হ্যাঁ মেসেজ এই যে 5,000 টাকায় এসছে, তো বলবে ভাই তোমার তো 500 হয়েছিল, তাহলে বাকিটা আমাকে একটু রিফান্ড করে দাও, ঠিক আছে। ও এতটাই তাড়াতাড়ি করবে, কারণ আপনি তো দাঁড়িয়ে রয়েছেন ওখানে। ধরুন আমি যদি হই, আমি দাঁড়িয়ে রয়েছি, আপনি তাহলে একটু রিফান্ড করে দিন, আমি তাহলে চলে যাবো, দিয়ে ও 4,500 টাকা না দেখে রিফান্ড করে দিল, ঠিক আছে। এইগুলো কিন্তু রিসেন্টলি খুব ফ্রড হচ্ছিল,
অনেকে হয়তো বললো যে দাদা আমি এটিএম থেকে টাকা তুলতে পারছি না, একটু কাইন্ডলি যদি আমাকে 20,000 টাকা দেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি যদি তুলে দেন। দিয়ে আপনাকে দেখালো পাঠিয়েছে, তার রিসিটও জেনারেট করে দেখালো, কিন্তু আলটিমেটলি কিন্তু আসেনি। তো তার ক্ষেত্রে কি করবেন, আপনি আগে ব্যাংক স্টেটমেন্টটা চেক করবেন। আপনার ইউপিআই ট্রানজ্যাকশন যে করছে তার হয়তো মেসেজ আসতে দেরি হতে পারে, বাট ব্যাংকে ঢুকতে দেরি হবে না। ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবেন সত্যিই ঢুকেছে, তারপরে ফার্দার যে অ্যাকশন নেওয়ার নেবেন। মেসেজের উপর বেস করে কখনো ইউপিআই ট্রানজ্যাকশন ডিটেলসে যাবেন, কারণ অনেক সময় হতে পারে মেসেজ সার্ভার আলাদা থাকে, সেই ট্রানজ্যাকশনটা হওয়ার পর মেসেজ সার্ভারে যায়, মেসেজ সার্ভার সেই মেসেজগুলো থ্রো করে। তো আগে তো টাকাটাই যাচ্ছে, তারপরে মেসেজ সার্ভার থেকে জেনারেট হচ্ছে, তো এটা আগে হবে ওটা পরে হবে। তো কখনোই একটা জিনিসের উপর ডিপেন্ড করে থাকবেন না, যেটা ও করেছে, ও না দেখেই আগে টাকাটা পাঠিয়ে দিয়েছে। ও যদি দেখে নিত যে সত্যিকারে 20,000 টাকা এসছে কিনা, তাহলে আজকে এই প্রবলেম হতো না। ওটা 1930 না, 1930 নাম্বার একটাই, যেহেতু হেল্পলাইন নাম্বার তো বেশি হয় না, একটাই নাম্বার, বাট এই নাম্বারটাকে 15টা চ্যানেলে চ্যানেলাইজ করা আছে। মানে আপনি যখনই ফোন করুন, হয়তো 1 নম্বরে যে আছে তার কাছেও যেতে পারে, যে 15 নম্বরে বসে আছে তার কাছেও যেতে পারে। তো এত কটা ফোন রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য, হেল্পলাইন নাম্বার একটাই, বাট এত কটা নাম্বারে ওটা সেগ্রিগেট করা আছে। কিন্তু ওই একটাই ব্যাপার বলছি, অল ওভার ইন্ডিয়া এখন ফ্রড ট্রানজ্যাকশনের অ্যামাউন্টই বেশি। আজকে আমাদের সাইবারেই বলছি যে সারাদিনে হয়তো মোর দ্যান 20 কমপ্লেন্স আছে শুধু সাইবার এই ফিনান্সিয়াল ফ্রডে। তাহলে ফোন অল ওভার ইন্ডিয়ায় কি হবে, তাও তো অনেক লোক আছে যারা কমপ্লেন করেনি না, তারপরে তো এনসিআরবি পোর্টাল থ্রু আসছে, সুপিরিয়র থ্রু দিয়ে আসছে, কমপ্লেন আছে। ঠিক আছে তাহলে